সকাল ৮টা। গুলশানের এক বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির বিশাল ডাইনিং রুম। পুরো বাড়িটা একদম শান্ত, শুধু কাঁটা চামচের টুংটাং শব্দ আর একটা চাপা উত্তেজনা। তোর সমস্যাটা ঠিক কোথায় মিরাজ? আমি কি তোকে এদিন দেখার জন্য এতগুলো বছর ধরে বড় করেছি? আপনি আবার কোন দিন দেখলেন? আমি তো প্রতিদিনের মতোই একদম স্বাভাবিক জীবনযাপন করছি। এটা স্বাভাবিক? এশিয়ার অন্যতম বড় বিজনেস টাইকুন ইফতিখার আহমেদের একমাত্র ছেলে তুই, আর তুই কিনা প্রতিদিন লোকাল বাসে ঝুলে ভার্সিটি যাস, রাস্তার মোড়ে দাঁড়িয়ে 10 টাকার চা খাস। আপনার টাকার অহংকার তো আমার না বাবা। আমি তো সাধারণ মানুষের মতোই নিজের মতো করে বাঁচতে চাই। সাধারণ মানুষ? তোর রক্তে আমার পরিচয়। গ্যারেজে 2 কোটি টাকার ওডি গাড়ি পড়ে আছে, তুই সেটা ফেলে বাসে যাস। আমার স্ট্যাটাসটা তো অন্তত মাথায় রাখবি নাকি? মিরাজ হাতের রুটির টুকরোটা প্লেটে রেখে দেয়। বাবার এই টাকার গরম তার কখনোই সহ্য হয় না। আপনার স্ট্যাটাস, আপনার ব্যাংকের ব্যালেন্স, বাবা, আমার কাছে মানুষের মূল্য তার ব্যবহারের উপরে। বেশি লেকচার দিবি না আমাকে। তুই আজকাল কাদের সাথে মিশছিস আমি সব জানি। ওই সব ফকির মিসকিন বন্ধুদের সঙ্গ ছেড়ে দে বলছি। ওরা আমার বন্ধু, ওদের নিয়ে একটা বাজে কথাও বলবেন না আপনি। আর ওই মেয়েটা, নাম কি যেন ওর? হ্যাঁ, ফারিহা। বাপ মরা মেয়ে, মামার গলগ্রহ হয়ে থাকে। ওর পেছনে যে তুই ঘুরছিস, কি ভাবছিস আমি কিছু জানি না? মিরাজের চোয়াল শক্ত হয়ে ওঠে। ফারিহার নামে কিছু শোনা তার পক্ষে অসম্ভব। ফারিহার কথা এর মধ্যে আনছেন কেন? ও ওসবের কিছুই জানে না। জানুক আর না জানুক, আমি সাফ বলে দিচ্ছি, ওই রাস্তার ভিখারির মেয়ের সাথে আমার ছেলের কোনো সম্পর্ক আমি মেনে নেব না। সম্পর্কটা আমি করেছি বাবা, আপনি নন। আর ওকে আমি বিয়ে করব, এটা আপনি মেনে নিলেও যা, না নিলেও থা। মিরাজ, তুই ভুলে যাচ্ছিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আমি চাইলে ওই মেয়েটাকে 1 মিনিটে ঢাকা শহর ছাড়া করতে পারি। সেটা করার আগে আপনাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। মিরাজ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। কাঁধের ব্যাগটা তুলে নিয়ে হন হন করে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সকালের রোদে ঢাকা শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। মিরাজ বনানী মোড়ে এসে একটা ভিড় ভাট্টা লোকাল বাসে উঠে পড়ে। বাসের ভেতরে প্রচণ্ড গরম, মানুষের ধাক্কাধাক্কি। মিরাজ জানলার পাশে একটা সিট পায়। বাইরের ধুলোমাখা শহরের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনটা শান্ত হয়ে আসে। বাবার উপরে রাগটা এখন আর নেই, বরং ফারিহার মুখটা মনে পড়তেই ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে। মেয়েটার আজ খুব মন খারাপ থাকার কথা। সকাল থেকে একটা টেক্সটও করেনি। মিরাজ আর আজ কলেজে ক্লাস করেনি। দুপুর পেরিয়ে বিকেল 4টে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চত্বর একদম সরগরম। স্বপন মামার টং দোকানের ঠিক পেছনের বেঞ্চিটায় বসে আছে ফারিহা। পরনে হালকা নীল রঙের সুতির 3 পিস, মাথায় খুব সুন্দর করে পেঁচিয়ে রাখা ওড়না। মেয়েটার চোখে মুখে একটা অদ্ভুত মায়া, তবে এখন সেখানে স্পষ্ট বিরক্তি। মিরাজ বাস থেকে নেমেই হাসি মুখে সেদিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম মহারানী, এই অদম কি বসতে পারে এখানে? না, বসতে পারে না। তুমি এখানে কেন এসেছো? গিয়ে ওই অডি গাড়িতে বসে হাওয়া খাও। মিরাজ কিছু না বলে ফারিহার ঠিক পাশের জায়গাটিতেই বসে পড়ে। ফারিহা একটু সরে বসে মুখ ঘুরিয়ে নেয়। রাগ করেছিস? রাগ করবো না কেন? আমার কি সেই অধিকার আছে নাকি? আমি তো একটা সাধারণ মেয়ে। আবার সেই এক কথা, তোকে কতবার বলেছি আমি তো ইচ্ছে করে ক্লাস মিস করিনি। সকালে বাবার সাথে একটু কথা কাটাকাটি হলো। প্রতিদিনই তো তোমার কথা কাটাকাটি হয় মিরাজ, আর তার জন্য তুমি নিজের পড়াশোনা নষ্ট করবে। সামনে সেমিস্টার ফাইনাল, কোনো খেয়াল আছে তোমার? পাস ঠিকই করে যাব, তুই তো আছিস আমাকে পড়ানোর জন্য। আমি থাকবো না, আমি তোমাকে পড়াতে পারবো না। কেন, কি হয়েছে ফারিহা? আজ তোকে তো আপসেট লাগছে কেন? ফারিহা মাথা নিচু করে রাখে, তার চোখ দুটো ছলো করছে। মিরাজ বুঝতে পারে শুধু ক্লাস ফাঁকি দেওয়ার জন্য ফারিহা এত রেগে নেই, ভেতরে অন্য কোনো কষ্ট জমে আছে। কাল রাতে মামা আবার অনেক কথা শুনিয়েছে। কি বলেছে বদরুল মামা? বলেছে
বাবার রেখে যাওয়া যে একটু জমি আছে সেটা মামার নামে লিখে দিতে, না হলে নাকি আমাকে আর এই বাড়িতে থাকতে দেবে না। কি বলছিস তুই? ওই জমিটা তো তোর বাবার শেষ স্মৃতি। মামা তো সেটা বলছে না মিরাজ। বাবা মারা যাওয়ার পর থেকে তো আমি ওদের গলগ্রহ। মামি তো সকাল সন্ধ্যায় খোঁটা দেয়। তুই ওদের বলিসনি যে তুই টিউশনি করে নিজের খরচ নিজেই চালাচ্ছিস? বলেছি, কিন্তু তাতে তো ওদের লাভ নেই। ওরা চায় আমি জমিটা লিখে দিই, তারপর আমাকে কোনো এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে ঘাট থেকে বিদায় করতে। মিরাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ফারিহার এই অসহায়ত্ব তাকে পাগল করে দেয়। সে আলতো করে ফারিহার কানের কাছে ঝুলে থাকা অবাধ্য চুলের গোছাটা সরিয়ে কানের পেছনে গুজে দেয়। ফারিহা লজ্জায় একটু লাল হয়ে যায়। তুই একদম চিন্তা করবি না, আমি তো আছি। তুমি কি করতে পারবে মিরাজ? তোমার বাবা তো তোমাকে 1 টাকাও দেবে না যদি তুমি আমার সাথে থাকো। আমার বাবার টাকার কোনো দরকার নেই। আমার 2 হাত আছে, মেধা আছে। আমি ঠিক একটা রাস্তা বের করে নেব। কিন্তু মামা যদি জোর করে? কেউ জোর করতে পারবে না। তুই শুধু আল্লাহর উপর বসে রাখ আর আমার উপরও বিশ্বাস রাখ। ফারিহা ভেজা চোখেই মিরাজের দিকে তাকিয়ে একটু হাসে। মিরাজের চোখের দিকে তাকালে তার সব ভয় কোথায় যেন হারিয়ে যায়। স্বপন মামা এই ফাঁকে 2 কাপ ধোঁয়া ওঠা চা দিয়ে যায়। চা খা, তোর প্রিয় আদা দেওয়া করালি কার। তুমি খাবে না? তুই অর্ধেক খাবি, তারপর আমি বাকিটা খাবো। সাবলেট বাসায় যখন থাকবো তখন তো একটা ডিমই এভাবে ভাগ করে খেতে হবে, তাই না? এখন থেকে প্র্যাকটিস করছি। হ্যাঁ, তুমি যে কি বলো না। ফারিহা হাসতে হাসতে চায়ের কাপে চুমুক দেয়। মিরাজ মুগ্ধ হয়ে ফারিহার সেই হাসিটা দেখতে থাকে। চারপাশের এত কোলাহল, এত মানুষের ভিড়, সব কিছুর মাঝখানেও ওদের দুজনের এই ছোট্ট পৃথিবীটা বড্ড শান্ত। আজ থেকে ঠিক 3 বছর আগে এই টিএসসির মোড়েই একটা ঝুম বৃষ্টির দিনে পরিচয় হয়েছিল তাদের। নোট আদান প্রদান আর ক্যাম্পাসের সাধারণ আড্ডার সেই নিখাত বন্ধুত্বটা ঠিক কবে যে অলক্ষ্যে মায়ার এক গভীর বাঁধনে জড়িয়ে ভালোবাসায় রূপ নিয়েছে তা ওরা নিজেরাও টের পায়নি। ফারিহার শান্ত চোখের মায়া আর মিরাজের ছন্ন ছাড়া জীবনে স্থিরতা আনা, এই এক অদ্ভুত সমীকরণ ওদের খুব ধীরে ধীরে একসুতোয় বেঁধে ফেলেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে টিএসসি থেকে উঠে তারা দুজনেই একটা রিক্সা নেয়। উদ্দেশ্য ধানমন্ডি লেক। রিক্সাটা শহবাগ পেরিয়ে সায়েন্স ল্যাবের দিকে এগোতে থাকে। ঢাকা শহরের চিরচেনা জ্যাম, আর তার মাঝেই রিক্সার হুড ফেলে দিয়ে ফারিহা আর মিরাজের নীরবে পাশাপাশি বসে থাকা। বাতাসের ঝাপটায় ফারিহার ওড়না বারবার মিরাজের গায়ে এসে পড়ছে। প্রায় ঘণ্টাখানেক পর তারা ধানমন্ডি লেকের পাড়ে এসে পৌঁছায়। তারা একটা নিরিবিলি বেঞ্চ দেখে বসে। ঠিক তখনই দূর থেকে আয়ান আর সুমিকে আসতে দেখা যায়। এই যে ভাইজান, আপনারা এখানে বৈশা প্রেম করছেন আর আমি পুরো 1 চক্কর দিয়ে আপনাদের খুঁজছি। আয়ান মিরাজের ছোটবেলার বন্ধু, একদম ছটনছাড়া স্বভাবের, কিন্তু কলিজার টুকরো। আর সুমি হলো ফারিহার বেস্ট ফ্রেন্ড, যেমন সুন্দরী তেমনি রাগী। তুই খুঁজবি কেন? তোকে তো আমি লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম। লোকেশন তো পাঠাইছিস, কিন্তু এই সুমি ম্যাডামের তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। ওর নাকি এখন ফুচকা লাগবে। অতিরিক্ত কথা বলিস তুই আয়ান। আমি কখন বললাম আমার ফুচকা লাগবে? তুই নিজেই তো বললি তোর ক্ষুধা লেগেছে। আহা, আমি তো তোর জন্যই বলছিলাম। তুই এত সুন্দর, তোর কি খালি পেটে থাকা মানায়? আয়ান একটু রোমান্টিক পোজ দিয়ে সুমির দিকে তাকায়। সুমির হাতে একটা চানাচুরের প্যাকেট ছিল। সে সজোরে আয়ানের মাথায় সেই প্যাকেট দিয়ে একটা বাড়ি মারে। ফালতু ডায়লগ মারবি না একদম। চেহারা দেখেছিস নিজে, রোম্যান্স করতে আসে। উফ, মারিস কেন ভাই? আমি কি এমন খারাপ দেখতে? মিরাজের চেয়ে তো আমি অনেক বেশি কিউট। আয়ানের কথা শুনে মিরাজ আর ফারিহা হো হো করে হেসে ওঠে। ফারিহার মন খারাপটা একদম দূর হয়ে গেছে। তুই ওর সাথে লাগতে যাস কেন আয়ান? জানিস তো ওর রাগ বেশি। আরে দোস্ত, রাগ ভাঙানোর জন্যই তো এত কিছু করি। তা তোদের খবর কি? ভাবি, আজ তোমাকে এত সুন্দর লাগছে কেন? আমি তো প্রত্যেক দিনই এমন সাধারণ থাকি ভাইয়া, সুন্দর আবার কবে লাগলাম? মিরাজের চোখে দেখো ভাবি, ওর চোখে তো তুমি মিস ওয়ার্ল্ড।
ফারিহা আবার লজ্জায় মাথা নিচু করে। সুমি এসে ফারিহার পাশে বসে। তুই ওর কথায় কান দিস না ফারিহা। শোন, তোর মামার বাড়ির কি খবর? আজকেও কি আবার ঝামেলা করেছে? হ্যাঁ রে, মামার জমির কাগজের জন্য খুব চাপ দিচ্ছে। তুই দিয়ে দে না ওই কাগজ। ওই একটু জমির জন্য তোর সাথে প্রতিদিন অশান্তি করছে। এটা তো সহ্য করা যায় না। কিভাবে দিব বল? বাবা মারা যাওয়ার আগে ওই জমিটার কথাই বারবার বলেছিল ওটা নাকি আমার ভবিষ্যৎ। আরে ভাবি, ভবিষ্যৎ তো মিরাজ ভাই থাকতে তোমার আবার জমির টেনশন কিসের? আয়ান ঠিকই বলেছে, তুই ওই জমির চিন্তা একদম মাথা থেকে জেরে ফেল। আমি একটা ব্যবস্থা করছি। ব্যবস্থা তো করবই, কিন্তু তোর আব্বার কি খবর? আজকে আবার তোকে বাসা থেকে বের করে দেয়নি তো? দেবে হয়তো খুব তাড়াতাড়ি। আমি তো সেই প্রস্তুতি নিয়েই বসে আছি। তোর বাবা এত জেদি কেন মিরাজ? ফারিহার মতো এত ভালো একটা মেয়েকে কেন উনি মেনে নেবেন না? ওনার কাছে মানুষ ভালো কি মন্দ সেটা কোনো ম্যাটার করে না সুমি। ওনার চেয়ে স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স। মিরাজ, আমার জন্য তুমি তোমার বাবার সাথে সম্পর্ক খারাপ করো না প্লিজ। সম্পর্কটা আমি খারাপ করছি না ফারিহা। উনি নিজে চাইছেন আমি যেন ওনার চোখে বাঁধা পুতুল হয়ে থাকি, কিন্তু সেটা তো সম্ভব না। দোস্ত, তুই একদম প্যারা নিস না, আমরা আছি তো। তুই বাসা থেকে বের হয়ে গেলে আমার সাপ্লাইট মেসেজ এসে উঠবে, 3 বেলা ডিম আর ডাল, সাথে ফ্রি ওয়াইফাই, পুরো চিল। আয়ানের কথায় সবাই আবার হেসে ওঠে। সন্ধ্যার অন্ধকার একটু একটু করে গাঢ় হচ্ছে। লেকের পানিতে আশেপাশের ল্যাম্পপোস্টের আলো পড়ে চিকচিক করছে। মিরাজ ফারিহার চোখের দিকে তাকায়। মেয়েটার চোখে অনেক স্বপ্ন, আবার তার চেয়েও বেশি ভয়। মিরাজ মনে মনে প্রতিজ্ঞা করে, পৃথিবীর সব কিছু এদিক থেকে ওদিক হয়ে গেলেও ফারিহার এই হাসি মুখ সে কোনো দিন ম্লান হতে দেবে না। রাত হয়ে যাচ্ছে মিরাজ, আমাকে এবার ফিরতে হবে। মামা আবার দেরি করলে বকাঝকা করবে। চল, আমি তোকে রিকশায় তুলে দিচ্ছি। আমাকেও তুলে দিস ভাই। এই আয়ান নামের গাধাটার সাথে আমি আর 1 সেকেন্ডও হাঁটতে পারবো না। আহা, আমি তো তোকে আমার হৃদয়ের রিক্সায় তুলে নিতে চাই সুমি। তোর হৃদয়ের রিক্সার চাকা পাংচার হয়ে গেছে, তুই চুপ থাক। সুমি আর আয়ানের মিষ্টি ঝগড়া চলতে থাকে। মিরাজ আর ফারিহা একটু পেছনে হাঁটছে। মিরাজ খুব সন্তর্পণে ফারিহার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। ফারিহা একটু চমকে উঠলেও হাতটা ছাড়িয়ে নেয় না। এই শক্ত হাতের মুঠোটাতেই সে তার পুরো জীবনের নির্ভরতা খুঁজে পায়। কাল কখন টিউশনি থেকে বের হবি? বিকেল 5টায়। কেন? আমি আসবো তোকে নিতে। কাল আমরা একসাথে ফুচকা খাবো। আচ্ছা, কিন্তু তুমি সাবধানে যেও। বাবার সাথে আর তর্ক করো না প্লিজ। তর্ক তো আমি করি না রে, উনি নিজে করেন। ঠিক আছে, তুই চিন্তা করিস না, সাবধানে যাওয়ারই। মিরাজ একটা রিক্সাটিকে ফারিহাকে তুলে দেয়। ফারিহা রিক্সায় বসে মিরাজের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না রিক্সাটা রাস্তার মোড় ঘুরে চোখের আড়াল হয়ে যায়। আজ দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েটাকে ছাড়া সে এক মুহূর্তও বাঁচার কথা ভাবতে পারে না। কিন্তু তার বাবা আর ফারিহার মামা, এই দুটো পাহাড় তাদের মাঝে দাঁড়িয়ে আছে। মিরাজ জানে সামনে অনেক বড় ঝড় আসতে চলেছে, আর সেই ঝড়ের সাথে লড়াই করার জন্য তাকে প্রস্তুত হতে হবে। এইভাবেই 3 দিন কেটে যায়। লেকের পাড় থেকে ফারিহাকে বিদায় দিয়ে আসার পরের 3 দিন মিরাজের জন্য ছিল নরক যন্ত্রণার মতো। ওই দিন রাতেই গুলশানের বাড়িতে ফিরলে ইফতিকার আহমেদ মিরাজের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড ব্লক করে দেন। এমনকি মিরাজের পড়ার টেবিল থেকে ল্যাপটপ এবং ড্রয়ারে থাকা জমানো কিছু ক্যাশ টাকাও কেড়ে নেওয়া হয়, যাতে সে কোনোভাবেই নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ না পায়। অন্যদিকে খিলগাঁওয়ের এক চিলতে ভাড়া বাসায় ফারিহাকে ঘরের মধ্যে পুরোপুরি বন্দি করে ফেলে তার বদরুল মামা। ফারিহার ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল প্রথম দিনেই। বাইরের পৃথিবীর সাথে তার সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। 3 দিন ধরে ফারিহা এক ফোঁটা পানিও মুখে দেয়নি, শুধু ঘরের কোণে বসে কেঁদেছে। আর তার মা রাশেদা বেগম বড় ভাইয়ের পায়ে ধরে কেঁদেছেন নিজের মেয়ের জীবনটা ভিক্ষা চেয়ে। কিন্তু বদরুল মামা নিজের স্বার্থের কাছে অন্ধ। সে এলাকার প্রভাবশালী এবং বয়স্ক ঠিকাদার মকবুল মিয়ার কাছ থেকে মোটা অঙ্কের টাকা অগ্রিম নিয়ে রেখেছে। ফারিহার বাবার ওই শতকখানি জমি লিখে দেওয়ার শর্তে
আর সেই শর্তের অংশ হিসাবে আজ রাতে ফারিহাকে জোর করে মকবুল মিয়ার সাথে বিয়ে দেওয়ার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। রাত 8টা। খিলগাঁও তালতলা এলাকার একটি পুরনো তিনতলা বাড়ির দোতলা ফ্ল্যাট। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে আর ড্রয়িং রুমে চলছে বিয়ের ফিসফিসানি। কাদাকাটি বন্ধ করো রাশিদা, মেয়েকে বুঝিয়ে সাজিয়ে দে। মকবুল সাহেব কিছুক্ষণের মধ্যেই কাজে নিয়ে চলে আসবেন। ভাইজান, আপনার পায়ে পড়ি। মকবুল সাহেবের বয়স 65 বছর। এমনিতেই তার ঘরে 2টি বউ আছে। আমার ছোট মেয়েটাকে আপনি কার হাতে তুলে দিচ্ছেন? বেশি সতীপনা দেখাস না। তোর স্বামী তো মরে গিয়ে আমাদের ঘাড়েই মেয়েটাকে রেখে গেছে। মকবুল সাহেব পুরো জমিটা আমার নামে ট্রান্সফার করার টাকা অলরেডি দিয়ে দিয়েছেন। এই বিয়ে আজ রাতেই হবে। আল্লাহর দোহাই লাগে ভাইজান, এমন করো না। আমার ফারিহা মরে যাবে। মরবে না, বড়লোকের ঘরে যাচ্ছে, সুখে থাকবে। তুই ঘরে গিয়ে ওকে লাল শাড়িটা পরিয়ে দে। আর যদি কোনো ঝামেলা করিস তবে তোদের মা মেয়ে দুজনকেই এরাতেই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রাশেদা বেগম আঁচলে মুখ ঢেকে ফারিহার ঘরের দিকে এগিয়ে যান। ফারিহা ঘরের মেঝেতে বসে দেয়ালের দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। মা ফারিহা, আমার কপাল পুড়ল রে মা, আমি তোকে বাঁচাতে পারলাম না। মা, আমি ওই পুরো লোকটিকে বিয়ে করব না। আমি দরকার হলে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। এমন কথা বলিস না মা, তুই মরে গেলে আমি কার মুখ চেয়ে বাঁচবো? তাহলে তুমি মামাকে আটকাচ্ছ না কেন মা? কেন চুপ করে আছো? তোর মামার হাতে এখন অনেক ক্ষমতা। মকবুল সাহেবের লোকজন পুরো বাড়ির নিচে অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে। আমরা কার কাছে যাব মা? ফারিহা হুট করে উঠে দাঁড়ায়। তার মামাতো বোন সুমাইয়া লুকিয়ে তার ফোনটা বালিশের নিচে রেখে গিয়েছিল একটু আগে। ফারিহা কম্পিত হাতে ফোনটা বের করে। মা, তুমি দরজার কাছে গিয়ে দাঁড়াও, মামা যেন টের না পায়। কি করবি তুই ফারিহা? তুমি যাও মা, প্লিজ যাও। রাশিদা বেগম ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বাইরে নজর রাখেন। ফারিহা দ্রুত মেসেজ অপশনে গিয়ে মিরাজের নাম্বারটা বের করে। কাঁপতে কাঁপতে সে টাইপ করে, মিরাজ, আজ রাতে ওরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে মকবুল চেয়ারম্যানের সাথে। আমাকে বাঁচাও মিরাজ, না হলে আমি মরে যাব। এদিকে মালিবাগের এক সস্তা মেশে বসে মিরাজ তখন পাগলের মতো ফারিহার ফোনে ট্রাই করছিল। 3 দিন ধরে ফারিহার সাথে কোনো যোগাযোগ নেই। হঠাৎ ফোনের স্ক্রিনে মেসেজটা ভেসে উঠতেই মিরাজের মাথায় রক্ত চড়ে যায়। আয়ান, সুমি, তোরা জলদি নিচে আয়, আমার সাথে খিলগাঁও যেতে হবে। কি হয়েছে দোস্ত, এত তাড়াহুড়ো করছিস কেন? ফারিয়াকে আজ রাতেই জোর করে বিয়ে দিচ্ছে ওর মামা। আমাদের এখনই যেতে হবে। ও খোদা, মকবুল চেয়ারম্যানের সাথে? ও তো আস্ত একটা পিশাচ। মিরাজ, আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার সময় নেই সুমি, তোরা কাজী অফিসের দিকে যা। রামপুরা বা খিলগাঁওয়ের কোনো একটা কাজে আগে ম্যানেজ কর। আমি একা ফারিয়ার বাসায় যাচ্ছি। তুই একা যাবি মানে? ওখানে মকবুল চেয়ারম্যানের কুন্ডারা থাকবে, তুই একা কি করবে? আমি ফারিয়াকে নিয়ে আসবো, তোরা কাজী অফিসে অপেক্ষা করিস। অন্যদিকে রাত তখন 9:45। খিলগাঁওয়ের সেই বাড়ির নিচে মকবুল চেয়ারম্যানের 4 জন বিশ্বস্ত গুন্ডা লাঠি আর রামদা নিয়ে পাহারায় দাঁড়িয়ে আছে। তারা সবাই বেশ মাতাল। মিরাজ রিক্সা থেকে নেমে কিছুটা দূরে দাঁড়ায়। বৃষ্টির তোড়ে রাস্তাঘাট একদম ফাঁকা। সে রাস্তার পাশ থেকে একটা মোটা কাঠের তক্তা করিয়ে নেয়। তার বুক ধকধক করছে, কিন্তু চোখে এখন শুধু ফারিহার মুখটা ভাসছে। এই শালার পুত, তুই এখানে কি চাস? যা ভাগ এখান থেকে। ফারিয়াকে ছেড়ে দে। আইসে বড় মজনু তোর শালারে। গুন্ডাটা লাঠি উঁচিয়ে মিরাজের দিকে তেড়ে আসতেই মিরাজ হাতের কাঠের তক্তা দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। লোকটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। বাকি 3 জন গুন্ডা একসাথে মিরাজের উপরে ঝাঁপিয়ে পড়ে। মিরাজ কোনো পেশাদার ফাস্টার নয়, সে একজন সাধারণ মানুষ। একটা রড এসে মিরাজের পিঠে লাগে, সে ব্যথায় কুঁকড়ে যায়। আজকে তোদের একজনকেও আমি আস্ত রাখবো না। রাগে আর ক্ষোভে মিরাজ যেন দ্বিগুণ শক্তি পায়। সে লাথি মেরে একজনকে নর্দমায় ফেলে দেয় এবং অন্যজনের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে এলো পাথারি মারতে শুরু করে। কিন্তু লড়াইটা সহজ ছিল না। একটা ধারালো রামদার আঁচড় মিরাজের কপালে লাগে।
যেখান থেকে গল গল করে রক্ত পড়তে থাকে। মিরাজ রক্তমাখা কপাল নিয়েই কোনো মতেই লড়তে লড়তে দোতলা সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সে দরজায় লাথি মারতে শুরু করে। কে বাইরে? দরজা খুল হারামজাদা, না হলে আমি দরজা ভেঙে করে ঢুকবো। বদরুল মামা ভয়ে দরজা খুলতেই মিরাজ তাকে ধাক্কা দিয়ে ফেলে ঘরের ভেতরে ঢোকে। মিরাজের কপাল বেয়ে রক্ত ঝরছে, গায়ের শার্ট ছিঁড়ে গেছে। ফারিহা ঘর থেকে বের হতেই মিরাজকে এই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। কান্না করিস না বাড়িহা, তোর হাতটা আমাকে দে। বাবা মিরাজ, ওরে নিয়ে যাও, আমার মেয়েটারে বাঁচাও বাবা। তোর এত বড় সাহস, তুই আমার ঘর থেকে মেয়ে তুলে নিয়ে যাবে? মকবুল তোকে জ্যান্ত কবর দিয়ে দেবে। মকবুলের কবরে আমি পড়ে যাব, আগে তোর এই ঘর থেকে ফারিয়াকে নিয়ে যাব। সাহস থাকলে আটকা। মিরাজ ফারিহার হাত শক্ত করে ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নিচে গুন্ডারা ব্যথায় কাতরাচ্ছে। তারা খিলগাঁওয়ের অন্ধকার গলি দিয়ে দৌড়াতে শুরু করে। বৃষ্টি আরও জোরে নামতে শুরু করেছে। রাত 11টা। রামপুরার একটা সরু গলির ভেতরে অবস্থিত পুরনো কাজী অফিস। ছোট্ট একটা স্যাঁতস্যাঁতে ঘর। টেবিলের উপরে একটা টিমটিমে এনার্জি বাল্ব জ্বলছে। আয়ান আর সুমি সেখানে কাজী সাহেবকে নিয়ে বসে আছে। বাবা, তোমরা যে মাঝরাতে এসেছ, অভিভাবক কই? অভিভাবক ছাড়া তো বিয়ে পড়ানো যাবে না। হুজুর, আপনি যা চান আমরা দিব। দয়া করে বিয়েটা পড়ানোর প্রস্তুতি নেন, ওরা এখনই এসে যাবে। ঠিক তখনই দরজা ঠেলে মিরাজ আর ফারিহা ঘরে ঢোকে। মিরাজের সারা শরীর দিয়ে পানি ঝরছে, কপাল থেকে লাল রক্ত গাল বেয়ে নিচে পড়ছে। ফারিহার পরনে তখনও সেই সাধারণ সুতির 3 পিস। সে শীতে আর ভয়ে কাঁপছে। ফারিহা, মিরাজ, ও আল্লাহ, মিরাজ তোমার কপাল কেটে গেছে। মিরাজ, আগে তো তোমার রক্ত বন্ধ করতে হবে। তুমি বসো প্লিজ। আমার কিচ্ছু হয়নি ফারিয়া। কাজী সাহেব, আপনি কাবিননামা বের করুন। কিন্তু বাবা, ছেলের কপাল দিয়ে তো রক্ত পড়ছে। পুলিশের ঝামেলা নেই তো? কোনো ঝামেলা নেই, আমি প্রাপ্তবয়স্ক, ও প্রাপ্তবয়স্ক। আপনি বিয়ে পড়ান। ফারিহা কাঁদতে কাঁদতে নিজের ওড়নার আঁচল দিয়ে মিরাজের কপালের রক্ত মুছে দেওয়ার চেষ্টা করে। তার হাত কাঁপছে। মিরাজ, কেন করতে গেলে এত কিছু? আমার জন্য যদি তোমার বড় কোনো ক্ষতি হয়ে যেত? তোকে ওই পিশাচের হাতে ছেড়ে দিলে আমার চেয়ে বড় ক্ষতি আর কিছু হতো না ফারিয়া। কিন্তু আমরা এখন যাব কোথায়? তোমার বাবা তো আমাদের মেনে নেবে না। মিরাজ ফারিহার কাঁপতে থাকা হাত দুটো নিজের 2 হাতের মুঠোয় নেয়। তার চোখের দৃষ্টিতে এখন এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞা। আজ থেকে তোর সব বিপদের সামনে আমি পাহাড় হয়ে দাঁড়াবো ফারিহা। আমার বাবা আসুক আর মকবুল আসুক, তোকে আমার বুক থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না মিরাজ। আল্লাহ আমাদের সহায় হবেন। ঠিক আছে বাবা, তোমরা এখানে সই করো। দেনমহল কত ঠিক করেছ? আমার পকেটে এখন 1 টাকাও নেই হুজুর, কিন্তু আমার জীবনের মূল্য যতটুকু, ফারিহার দেনমোহর ততটুকু। হুজুর, দিনমোহর 1 টাকা ধরেন, আমরা বন্ধুরা সাক্ষী থাকছি। কাজী সাহেব খাতা এগিয়ে দেন। ফারিহা কাঁপতে কাঁপতে খাতায় সই করে। এরপর মিরাজ কলমটা হাতে নেয়। তার কপাল থেকে 1 ফোঁটার রক্ত কাবিননামার কাগজের উপরে গিয়ে পড়ে। মিরাজ সেই রক্তের ফোঁটার উপরেই নিজের সইটা করে দেয়। কাজী সাহেব বিয়ের খুতবা পড়া শুরু করেন। অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের ভেতরে 4 জন মানুষের নিঃশ্বাসের শব্দ আর বাইরে বৃষ্টির তুমুল শব্দ মিলেমিশে একাকার হয়ে যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই মিরাজ ফারিহার মাথায় হাত রাখে। ফারিহা চোখ বন্ধ করে মোনাজাত ধরে, কিন্তু এই আনন্দের রেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। বিয়ের খাতা বন্ধ হতেই আয়ানের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার ভেসে উঠেছে। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। মিরাজকে বলিস বিয়ে তো করলি, কিন্তু কাল সকালে তোদের লাশ ঢাকার বুড়িগঙ্গা নদীতে ভাসবে। ইফতিকার আহমেদ তার ছেলের এমন অপমান সহ্য করবে না। আয়ানের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। মিরাজ আয়ানের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। পরের দিন সকালে, আগের রাতে সেই ভয়ঙ্কর বৃষ্টির পর সকালটা ছিল একদম রৌদ্রোজ্জ্বল। আয়ানের মেসে কোনো মতে রাতটা পার করে
সকাল 10টায় মিরাজ ফারিহাকে নিয়ে এসে দাঁড়ায় গুলশানের মিরাজের বিশাল ডুপ্লেক্স বাড়িটার সামনে। ফারিহার পরনে কাল রাতের সেই ভিজা কুচকানো সুতির থ্রিপিস আর পায়ে একটা সস্তা প্লাস্টিকের স্যান্ডেল। মিরাজের কপালে ব্যান্ডেজ করা। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমের থমথমে পরিবেশটা যেন তাদের গিলে খেতে আসে। বাড়ি থেকে বেরোনোর সময় তো অনেক বড় বড় কথা বলে বেরিয়েছিলি, এখন আবার ভিখারের মতো ফিরে এসেছিস কেন? আমি ভিখারির মতো আসিনি বাবা, আমি আমার স্ত্রীকে আমার মায়ের সাথে পরিচয় করে দিতে এসেছি। ইফতিকার আহমেদ সোফা থেকে উঠে দাঁড়ান। তার চোখে মুখে চরম ঘৃণা আর ক্ষোভ। একটু দূরেই রওশন আরা দাঁড়িয়ে কাঁপছেন। স্ত্রী? ওই রাস্তার মেয়েটাকে তুই বিয়ে করেছিস আমার অমতে? হ্যাঁ, আমি ওকে বিয়ে করেছি, আর ও রাস্তার মেয়ে না, ওর নাম ফারিহা, ও এই বাড়ির বউ। আমার বাড়িতে কে বউ হয়ে আসবে সেটা আমি ঠিক করব, তুই না। ফারিহা ভয়ে মিরাজের শার্টের হাতা শক্ত করে চেপে ধরে। মিরাজের মা রওশনারা দৌড়ে এসে মিরাজের কপালে হাত রাখেন। তোর কপালে এসব কি মিরাজ? রক্ত কেন? তুই ঠিক আছিস তো বাবা? আমি ঠিক আছি মা, তুমি ফারিয়াকে একটু ভেতরে নিয়ে যাও, ও কাল রাত থেকে কিছু খায়নি। খবরদার রোশন, এই ভিখারির মেয়ে আমার বাড়ির ড্রয়িং রুম পার হয়ে ভেতরে পা দিলে আমি আগুন লাগিয়ে দেব। কি বলছো এসব? আমার ছেলেটা বিয়ে করে বউ নিয়ে এসেছে, তুমি মেয়েটাকে এইভাবে অপমান করছো কেন? অপমান তো ও আমাকে করেছে। ওর গায়ে 2 টাকার একটা জামা, পায়ে বস্তির স্যান্ডেল, এই মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে নেব? ইম্পসিবল। মানুষের দাম কি তার জামা কাপড় আর স্যান্ডেল দিয়ে বিচার করা হয় বাবা? অবশ্যই বিচার করা হয়। তুই যে ওডি গাড়িটা চালাস, ওইটার একটা টায়ারের দামও এই মেয়ের পুরো বংশের সম্পত্তির চেয়ে বেশি। আমাকে ক্ষমা করবেন আঙ্কেল, কিন্তু আমার বাবা আমাকে সততা শিখিয়েছে, টাকার অহংকার নয়। চুপ কর বেয়াদব মেয়ে, তোর মতো লোভী মেয়েদের আমি খুব ভালো করে চিনি। আমার টাকার লোভে তুই আমার ছেলেকে ফাঁসিয়েছিস। বাবা, মুখ সামলে কথা বলুন। ফারিয়ার সম্পর্কে একটা বাজে কথাও আমি সহ্য করব না। সহ্য না হলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এখনই দূর হয়ে যা। তুমি পাগল হয়ে গেছো? নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আমার কোনো ছেলে নেই। যে ছেলে রাস্তার ভিখারি মেয়েকে আমার বাড়ির বউ করার চেয়ে বড় মনে করে, তাকে আমি আজই ত্যায্য করলাম। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে যায়। মিরাজ কোনো বড় বড় ডায়লগ দেয় না। সে খুব শান্তভাবে পকেট থেকে গাড়ির চাবিটা বের করে কাঁচের টেবিলের উপরে রাখে। আপনার এই 20 টাকার গাড়ি আমার লাগবে না বাবা। শুধু গাড়ি কেন, পকেটে আমার দেওয়া ক্রেডিট কার্ডগুলো রেখে যা। মিরাজ মানিব্যাগ থেকে একে একে 3টে ক্রেডিট কার্ড বের করে চাবির পাশে রাখে। এরপরে সে তার হাতের রোলেক্স ঘড়িটা খুলতে শুরু করে। মিরাজ, কি করছো তুমি? যে অহংকারের ভার আমি বইতে পারবো না, সেটা আজ এখানে রেখে যাচ্ছি ফারিহা। ঘড়িটা টেবিলের উপরে রেখে মিরাজ তার মায়ের দিকে তাকায়। রওশনারা তখন অঝরেই কাঁদছেন। মা, আমি আসছি, তুমি নিজের খেয়াল রেখো। মিরাজ, যাস না বাপ, তুই ক্ষমা চেয়ে নে তোর বাবার কাছে। যেখানে আমার স্ত্রীর সম্মান নেই, সেখানে আমি আর এক মুহূর্ত থাকবো না মা। মিরাজ ফারিহার হাত শক্ত করে ধরে দরজা থেকে পা বাড়ায়। রওশনারা ছুটে যেতে চাইলে ইফতিকার আহমেদ তার হাত চেপে ধরেন। যেতে দাও ওকে, আমি দেখতে চাই আমার টাকা ছাড়া এই অহংকারী ছেলে ঢাকা শহরে কয়দিন টিকতে পারে। বাবার এই ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের কোনো উত্তর মিরাজ দিল না। সে শুধু ফারিহার হাতটা আরেকটু শক্ত করে ধরল। তারপর গুলশানের ওই রাজপ্রাসাদ সমতুল্য বাড়িটার সদর দরজা চিরকালের মতো পিছনে ফেলে রাস্তায় নেমে এলো। গুলশানের এসির বাতাস থেকে বেরিয়ে কড়া রোদে রাস্তায় নামতে ঢাকা শহরের রুক্ষ বাস্তবতা যেন তাদের জাপটে ধরে। মিরাজের পকেটে তখন আয়ানের দেয়া মাত্র কয়েকশো টাকা। তারা একটা লোকাল বাসে উঠে মিরপুরের দিকে রওনা হয়। দুপুরে তীব্র জ্যাম, বাসের ভেতরে গাদাগাদি ভিড়, আর গরমে ফারিহা হাঁপিয়ে ওঠে। মিরাজ বাসের ভিড়ে ফারিহাকে আড়াল করে দাঁড়িয়ে থাকে পুরোটা রাস্তা। মিরপুর 10 নম্বরে নেমে তারা শুরু করে বাসা খোঁজার লড়াই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। ঢাকা শহরে অ্যাডভান্স ছাড়া আর এই অল্প বয়সের একটা নতুন কাপলকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। গলির পর গলি হেঁটে অনেক মানুষের সন্দেহজনক দৃষ্টি পার হয়ে অবশেষে শেওড়াপাড়ার একটা চিপা গলির ভেতরে তারা একটা সাবলেট বাসা খুঁজে পায়।
বিকেল 3টা। টিনের চালের একটা ছোট্ট ঘিঞ্চি বাসা। ঘরের ভেতরে একটা ভাঙা কাঠের খাট আর মাথার উপরে একটা জংধরা সিলিং ফ্যান। ঘরের এক কোণে ছোট একটা জানালা, যেখান দিয়ে একটু আলো আসার চেষ্টা করছে। মিরাজ আর ফারিহা ঘরের ভেতরে এসে দাঁড়ায়। এই বাসাটা তো অনেক ছোট মিরাজ। ছোট তো কি হয়েছে, আমাদের দুজনের জন্য তো যথেষ্ট, তাই না? ফারিহা খাটের এক কোণে বসে পড়ে। সিলিং ফ্যানটা অদ্ভুত একটা ক্যাচ ক্যাচ শব্দ করে ঘুরছে, কিন্তু বাতাস খুব একটা লাগছে না। ঘরের ভ্যাপসা গরমে ফারিহার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কি হলো, তুই কাঁদছিস কেন ফারিহা? আমার খুব কষ্ট হচ্ছে মিরাজ। গরম লাগছে খুব? আমি হাত পাখা কিনে নিয়ে আসবো একটা। আমার গরমের জন্য কষ্ট হচ্ছে না মিরাজ, আমার তোমার জন্য কষ্ট হচ্ছে। মিরাজ ফারিহার পাশে বসে তার চোখের পানি মুছে দেয়। ফারিহা ডুকরে কেঁদে ওঠে। তুমি এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারতে না, আর আজ আমার জন্য এই ভাঙা ঘরে এই গরমে তোমাকে থাকতে হচ্ছে। আরে পাগলি, তুই আছিস বলেই তো আমি এখানে শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আমি খুব স্বার্থপর মিরাজ, শুধু নিজেকে বাঁচানোর জন্য তোমাকে তোমার পরিবার, তোমার রাজপ্রাসাদ থেকে রাস্তায় নামিয়ে আনলাম। তুই নামিয়ে আনবে কেন? আমি তো নিজেই নিজের ইচ্ছায় তোর হাত ধরে এসেছি। কিন্তু আঙ্কেল তোমার ত্যায্য করেছে, তোমার কাছে এখন কোনো টাকা নেই। আমরা কাল কি খাবো মিরাজ? মিরাজ ফারিহার মুখটা 2 হাতে আলতো করে ধরে তার ভেজা চোখের দিকে তাকায়। মিরাজের চোখে কোনো হতাশা নেই, আছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। কালকে খাবো সেটা কালকের চিন্তা ছেড়ে দে, আজ আমরা একসাথে আছি, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। তুমি কি একটু ভয় পাচ্ছ না? ভয় পাবো কেন? আমার বাবা বলেছিল তার টাকা ছাড়া আমি টিকতে পারবো না, আমি তাকে ভুল প্রমাণ করে দেখাবো। কিন্তু এই ভাঙা ঘর, তোমার কি একটু খারাপ লাগছে না? একদম না, তুমি থাকলে এই ভাঙা ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ ফারিহা। ফারিহা ভেজা চোখেই একটু হাসে। মিরাজের এই একটা কথাই যেন তার বুকের ভেতরের সব অপরাধবোধ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে উঠে দাঁড়ায়। অনেক হয়েছে রোমান্টিক ডায়লগ, এবার ওঠো। কেন উঠবো কেন? আমি তো খুব টায়ার্ড। টায়ার্ড হলে চলবে না, ঘরটা কি পরিমাণ নোংরা হয়ে আছে দেখেছো? এগুলো পরিষ্কার করবে কে? আমি তো জীবনে ঘর পরিষ্কার করিনি। তাহলে আজ থেকে শুরু করো, আমি ছাড়ো দিচ্ছি। তুমি ওই জানালার গ্রিলগুলো মুছে দাও। বিয়ের প্রথম দিনই বউয়ের হাতের ঝাড়ুর বাড়ি খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তুমি কাজ না করলে শুধু ঝাড়ুর বাড়ি না, লাঠির বাড়িও খাবে। অভাব আর কষ্টের এই ভয়ঙ্কর বাস্তবতার মাঝেও মিরাজ আর ফারিহা হাসতে শুরু করে। মিরাজ একটা পুরনো খবরের কাগজ নিয়ে জানালার গ্রিল মুছতে যায়, আর ফারিহা ভাঙা একটা ঝাড়ু দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করতে থাকে। আচ্ছা ফারিহা, একটা কথা বলি। কি কথা? কাল রাতে কাজী অফিসে আমরা যে বিয়ে করলাম, তুই তো আমাকে একটা চুমো দিলে না। অসভ্য কোথাকার! কাজী সাহেবের সামনে কেউ এসব করে নাকি? এখন তো কাজী সাহেব নেই, এখন দিলে সমস্যা কি? মিরাজ হাসতে হাসতে ফারিহার দিকে এগিয়ে যায়। ফারিহা লজ্জা পেয়ে ঝাড়ুটা মিরাজের দিকে তাক করে ধরে। একদম কাছে আসবে না বলে দিচ্ছি, গায়ে অনেক ময়লা তোমার। ময়লা গায়েই তো ভালোবাসার আসল মজা। তুমি একটা আস্ত পাগল মিরাজ। যাও আগে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসো, তারপর আমি আয়ন ভাইয়াকে ফোন দিয়ে দেখছি ওরা কোনো খাবার ব্যবস্থা করতে পারবে কি না। আয়নকে ফোন দিতে হবে না, আমার পকেটে এখনো 80 টাকা আছে। 80 টাকা কি হবে? 2টো ডিম আর একটু চাল কিনে আনবো। তুই রান্না করতে পারবি না? আমি পারবো, কিন্তু এই ঘরে তো চুলা নেই, পাতিল নেই, তেল মশলা কিচ্ছুই নেই। মিরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটের 80 টাকার নোটটার দিকে তাকায়। জীবনের এই ছোট্ট হিসাবগুলো যে এত কঠিন তা আজ সে প্রথম বুঝতে পারছে। ঠিক আছে, তাহলে এই 80 টাকা দিয়ে 2টো সিঙ্গারা আর 2 কাপ চা খেয়ে নেব। তুই খাবি তো? তুমি যা খাবে তাই আমি অমৃত ভেবে খাবো। মিরাজের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। কোটি টাকার অডি গাড়ি আর গুলশানের রাজপ্রাসাদ ছাড়া কোনো আফসোস তার মনে এখন আর নেই। শেওড়াপাড়ার এই ছোট্ট টিনের ঘরের ভেতরে ফারিহার সাথে এই নতুন জীবনের শুরুটা তাকে যেন এক নতুন শক্তি এনে দেয়। সে জানে এই শূন্য থেকে একদিন তাকে সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলতে হবে,
আর সেই সাম্রাজ্যে মহারানী হবে শুধু একজনই, তার ফারিহা। পরের দিন আগের রাতে আয়ানের দিয়ে যাওয়া সামান্য কিছু টাকায় একটা ছোট পাতিল, একটু চাল, আটা আর দুটো ডিম কিনে এনেছিল মিরাজ। ভাঙা কাঠের খাটে আর ভ্যাপসা গরমে প্রথম রাতটা পার করতে ওদের বেশ কষ্ট হলেও একে অপরের হাত ধরে অদ্ভুত এক শান্তিতেই ঘুমিয়েছিল দুজনেই। সকাল 8টা বাজতেই মিরাজ চুপি চুপি বিছানা ছেড়ে উঠে সাবলেট বাসার সেই অন্ধকার তেলচিটে রান্নাঘরে চলে আসে। জীবনে এক গ্লাস পানিও ঢেলে খায়নি যেই ছেলে, সে আজ ফারিহার জন্য সারপ্রাইজ ব্রেকফাস্ট বানাতে এসেছে। ডিম ভাজা আর এমন কি কঠিন কাজ, তেল গরম হবে ডিম ছেড়ে দেবে ব্যাস। মিরাজ চুলায় কড়াই বসিয়ে পরিমাণ না বুঝেই অনেকখানি সয়াবিন তেল ঢেলে দেয়। কিছুক্ষণ পর তেল অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে সে ভয় পেয়ে একটু দূর থেকে আস্ত ডিমটা ফাটিয়ে কড়াইতে ছুঁড়ে মারে। উফ, হাত পড়ে গেল নাকি? গরম তেলের ছিটে এসে মিরাজের হাতে লাগে। ওদিকে কড়াইয়ের ডিম চোখের পলকে পুড়ে কালো কয়লা হতে শুরু করে। ঠিক তখনই পোড়া গন্ধ পেয়ে ঘুম ভেঙে যায় ফারিহার। সে দৌড়ে রান্নাঘরে আসে। আল্লাহ, কি করছো তুমি এসব? ঘর ভাড়ি চালিয়ে দিবে নাকি? আরে না, আমি তো তোমার জন্য ডিম ভাবছিলাম। ফারিহা তাড়াহুড়ো করে চুলার আঁচ বন্ধ করে দেয়। কড়াইয়ের দিকে তাকিয়ে সে রীতিমতো হতবাক হয়ে যায়। এটা ডিম ভাজি? এটা দেখে মনে হচ্ছে তুমি কয়লা ভেজেছ। তেলটা বোধহয় একটু বেশি গরম হয়ে গেছিল। তেল গরম হয়েছিল আর তুমি ডিমটা ওভাবে ছুঁড়ে মারলে কেন? হাতে গরম তেল লেগেছে তো? তেমন কিছু না, একটু ছেঁকা লেগেছে মাত্র। ফারিহা মিরাজের ডান হাতটা টেনে ধরে। তেলের ছিটে লেগে হাতটা হালকা লাল হয়ে গেছে। ফারিহার চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর চাপা কষ্ট ফুটে ওঠে। তোমার এসব কাজ করার কি দরকার ছিল মিরাজ? তুমি কি এসব পারো? পারি না, কিন্তু শেখার তো চেষ্টা করতে পারি। তুমি সারাদিন টিউশনি করবে, সংসারে কাজ করবে, আর আমি বসে বসে দেখবো? তাই বলে তুমি নিজের হাত পুড়িয়ে ফেলবে যদি বড় কোনো বিপদ হতো? বিপদ তো হয়নি, আর ডিমটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে, এই তো, খাওয়া যাবে না। একদম না, এটা খেলে মানুষের পেট খারাপ হবে। ডিমটাই নষ্ট করলে তুমি। সরি, আমি আসলে তোমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ফারিহার বকাঝকা হঠাৎ করেই থেমে যায়। মিরাজের অপরাধী মুখের দিকে তাকিয়ে তার রাগটা নিমেষেই গোলে পানিতে পরিণত হয়। সারপ্রাইজ দিতে হবে না আমার, তুমি ঠিক থাকলে আমার সবচেয়ে বড় সারপ্রাইজ। তাহলে এখন ব্রেকফাস্টে কি হবে? আমি তো আটা চেনে রুটি বানানোরও চেষ্টা করছিলাম। ফারিহা রান্নাঘরের এক কোণে তাকায়। একটা গামলার ভেতরে আটার সাথে অতিরিক্ত পানি মিশিয়ে সেটাকে আঠালো কাদার মতো বানিয়ে রেখেছে মিরাজ। হে খোদা, আটার এই অবস্থা করেছো কেন? এটা দিয়ে তো রুটি হবে না, এটা দিয়ে পোস্টার লাগানো যাবে দেয়ালে। পানি বোধহয় একটু বেশি পড়ে গেছে। পানি বেশি পড়ে গেছে না? তুমি একটা আস্তা গাধা মিরাজ। আমাকে গাধা বলছিস? বলবো না তো কি? নবাবজাদের রান্না করতে এসেছেন, সরো এখান থেকে, আমাকে কাজ করতে দাও। মিরাজ মুচকি হাসে। তার ডান হাতে তখনও একটু শুকনো আটা লেগেছিল। সে হুট করে ফারিহার গালের ডান পাশে সেই আটা মাখানো হাতটা ঘষে দেয়। মিরাজ, কি করলে এটা? আমাকে গাধা বলার শাস্তি। তুমি কিন্তু বেশি ফাজলামো করছো, আমার মুখটা একদম নষ্ট করে দিলে। নষ্ট কোথায়? আমার তো মনে হচ্ছে এই আটা মাখা গালে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। মিথ্যুক একটা। তুমি দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাকে। ফারিহা গামলা থেকে একটু ভেজা আটা নিয়ে মিরাজের দিকে তেড়ে যায়। মিরাজ হাসতে হাসতে রান্নাঘর থেকে বের হয়ে ছোট বারান্দায় চলে আসে। ফারিহাও তার পেছন পেছন আসে। ফারিহা, আমার শার্টে লাগাবে না বলে দিচ্ছি। আমার কিন্তু একটাই ভালো শার্ট আছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। শার্টে কেন লাগাবো? তোমার ওই সুন্দর চুলেই মাখিয়ে দিব। ফারিহা মিরাজের চুলে একটু আটা মাখিয়ে দিয়ে খিল খিল করে হেসে ওঠে। অভাবের এই সংসার, ভাঙা খাট আর ধোয়াটে রান্নাঘরের মাঝেও ওদের এই মিষ্টি খুনসুটি যেন পৃথিবীর সব সুখকে হার বানিয়ে দেয়। হাসি হচ্ছে? আচ্ছা হাসো, কিন্তু এখন আমি ইন্টারভিউ দিতে যাবো কিভাবে? যাও, বাথরুম থেকে মাথাটা ধুয়ে এসো। আমি এই ভেজা আটা দিয়ে কোনো মতে দুটো পরোটা বানিয়ে নিচ্ছি। তুই পারবি না ফারিহা, এই কষ্টগুলো নিতে পারবি তো? মিরাজ হঠাৎ শান্ত হয়ে যায়।
তার চোখের দৃষ্টিতে একটা গভীর মায়া আর অপরাধবোধ। ফারিহা নিজের গালের আটা শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে মিরাজের খুব কাছে এসে দাঁড়ায়। আমি সব পারবো মীরা, তুমি শুধু কখনো আমার হাতটা ছেড়ে দিও না। আমার মরণ হলেও আমি তোর হাত ছাড়বো না। মরণের কথা একদম মুখে আনবে না। যাও রেডি হয়ে নাও, আজ তোমার অনেকগুলো অফিসে সিভি ড্রপ করার কথা। হ্যাঁ আয়ান তো ওর পরিচিত কয়েকটা কোম্পানিতেও কথা বলে রেখেছে, আশা করি আজ একটা কিছু হয়ে যাবে। সকাল 10টার দিকে ফারিহার বানানো সেই অখাদ্য পরোটাগুলোই পরম তৃপ্তিতে খেয়ে বাসা থেকে বের হয় মিরাজ। পকেটে মাত্র 120 টাকা। এর মধ্যে 50 টাকা দিয়ে সে মতিঝিল যাওয়ার বাস ভাড়া মেটায়। মতিঝিল, দিলকুশা আর বনানীর বেশ কয়েকটা অফিসে সিভি জমা দিয়ে দুপুর 1টার দিকে সে পৌঁছায় একটা নামকরা কর্পোরেট বিল্ডিংয়ের রিসেপশনে। এই কোম্পানির এমডি একসময় মিরাজের বাবার খুব কাছের ব্যবসায়িক পার্টনার ছিলেন। রিসেপশনিস্ট বলে, স্যার, এমডি স্যার আপনার সাথে দেখা করতে পারবেন না, উনি মিটিংয়ে আছেন। কিন্তু আমি তো ওনাকে মেসেজ দিয়েছিলাম, উনি আমাকে দুপুর 1টার দিকে আসতে বলেছিলেন। সরি স্যার, উনি আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছেন আপনাকে যেন ভেতরে অ্যালাউ না করা হয়। মিরাজ অবাক হয়ে রিসেপশনিস্টের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ভেতর থেকে কোম্পানির HR ম্যানেজার, যিনি মিরাজকে আগে থেকেই চিনতেন, তিনি বেরিয়ে আসেন। আরে মিরাজ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? শরীফ আঙ্কেল, আমি এমডি স্যারের সাথে একটু দেখা করতে এসেছিলাম, আমার একটা চাকরি খুব দরকার। শরীফ সাহেব একটু ইতস্তত করে চারপাশে তাকান, তারপর মিরাজকে একটু একপাশে টেনে নিয়ে নিচু গলায় কথা বলতে শুরু করেন। তুমি আজ শুধু আমাদের অফিস না, মতিঝিলের আরও 3টে অফিসে গিয়েছিলে, তাই না? হ্যাঁ আঙ্কেল, কিন্তু আপনি কিভাবে জানলেন? কারণ তোমার বাবা ইফতেখার আহমেদ সাহেব কাল সকাল থেকে এই শহরের টপ 20টা কোম্পানির এমডিকে নিজে ফোন করেছেন। ফোন করে কি বলছেন উনি? উনি পরিষ্কার বলে দিয়েছেন কেউ যেন তোমাকে কোনো চাকরি না দেয়। যদি কেউ তোমাকে চাকরি দেয় তবে ইফতেখার গ্রুপ তাদের সাথে সমস্ত ব্যবসায়িক চুক্তি বাতিল করবে। মিরাজের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে জানত তার বাবা জেদি, কিন্তু নিজের ছেলের মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য এতটা নিচে নামতে পারেন সেটা কল্পনাও করেনি সে। তার মানে কেউ আমাকে চাকরি দেবে না? আমি খুব দুঃখিত মিরাজ, আমরা তোমার বাবার ক্ষমতার কাছে অসহায়। তুমি বরং অন্য কোনো ছোটোখাটো জায়গায় ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে সত্যির কথাটা বলার জন্য। মিরাজ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। কর্পোরেট অফিসের ওই ঠান্ডা এসি রুম থেকে বের হয়ে কড়া রোদের রাস্তায় এসে দাঁড়ায় সে। চারপাশের উঁচু উঁচু বিল্ডিংগুলো যেন তাকে বিদ্রুপ করে হাসছে। সে হাঁটতে হাঁটতে মতিঝিল শাপলা চত্বরের কাছে একটা ফুটপাতে এসে বসে পড়ে। বাবার এই ভয়ঙ্কর চক্রান্ত মিরাজের ভেতরটা দুমড়ে মুচড়ে দেয়। সে পকেটে হাত দেয়, মানিব্যাগটা একদম ফাঁকা। প্যান্টের পকেটে শুধু একটা 50 টাকার পুরনো নোট পড়ে আছে। এই টাকা দিয়ে তাকে বাসে করে মিরপুর শেওড়াপাড়ায় ফিরতে হবে। আমার নিজের বাবা আমার সাথে এই কাজটা করতে পারলো শুধু ওইটুকু অহংকারের জন্য? মিরাজ চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নেয়। তার চোখের সামনে ফারিহার মুখটা ভেসে ওঠে। সকালে কিভাবে হাসি মুখে তাকে মেয়েটা বিদায় দিয়েছে, এই দুঃসংবাদ নিয়ে সে কোন মুখে ফারিহার কাছে ফিরবে। হঠাৎ রাস্তার পাশের একটা ভ্যান গাড়িতে গরম সিঙ্গারার গন্ধ মিরাজের নাকে আসে। তার মনে পড়ে যায় ফারিহা আলু আর কলিজার সিঙ্গারা খেতে খুব ভালোবাসে। গতকাল রাত থেকে মেয়েটা ভালো করে কিছু খায়নি। দোকানদার বলে, মামা গরম সিঙ্গারা নেবেন? মাত্র 10 টাকা পিস। মিরাজের পকেটের 50 টাকার নোটটার দিকে তাকায়। মতিঝিল থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত বাসের ভাড়া 30 টাকা। সিঙ্গারা কিনলে তার কাছে বাস ভাড়ার টাকা থাকবে না, পুরো রাস্তা হেঁটে যেতে হবে। রোদের যা তেজ, তাতে এই লম্বা পথ হাঁটা প্রায় অসম্ভব। মামা, আমাকে দুটো সিঙ্গারা দাও আর সুন্দর করে ঠোঙায় পেঁচিয়ে দিও যেন গরম থাকে। এই নেন মামা, 20 টাকা দেন। মিরাজ 50 টাকার নোটটা দিয়ে
30 টাকা ফেরত নেয়। এখন তার কাছে যা টাকা আছে তা দিয়ে বাস ভাড়া হবে না। সে সিঙ্গারার ঠোঙাটা খুব সাবধানে হাতে ধরে হাঁটা শুরু করে। মতিঝিল থেকে পল্টন, শাহবাগ হয়ে ফার্ম গেটের দিকে হাঁটতে থাকে মিরাজ। দুপুরের কড়া রোদে তার শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। মাথার ব্যান্ডেজ করা ক্ষতটা ব্যথায় চিনচিন করছে, কিন্তু মিরাজের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তার সমস্ত মনোযোগ ওই ছোট্ট ঠোঙাটার দিকে। সেটা যেন কোনোভাবেই ঠান্ডা না হয়ে যায়। ফারিয়া সিঙ্গারা দেখে খুব খুশি হবে। ওর হাসিটা দেখলে আমার এই হাঁটার কষ্ট আর মনে থাকবে না। ঘন্টার পর ঘন্টা হেঁটে যখন সে মিরপুর কাজীপাড়া পার হচ্ছে, তখন তার পা প্রায় অবশ হয়ে এসেছে। তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, কিন্তু পকেটে পানি কিনে খাওয়ার মতো 10 টাকাও নেই। তবু সে হাঁটছে। তার বাবা তার চাকরি আটকাতে পারে, তার কেরিয়ার ধ্বংস করতে পারে, কিন্তু ফারিহার মুখের ওই মিষ্টি হাসিটা তো কেড়ে নিতে পারবে না। বিকেল প্রায় 4টে। সাবলেট বাসার দরজার সামনে এসে দাঁড়ায় মিরাজ। ক্লান্তিতে সে ঠিকমতো দাঁড়াতে পারছে না। দরজায় নক করতেই ফারিহা দরজা খুলে দেয়। মিরাজ, তোমার এই অবস্থা কেন? তুমি পুরো ভিজে গেছো ঘামে। কি হয়েছে তোমার? কিছু হয়নি, বাসে খুব ভিড় ছিল তো তাই একটু গরম লেগেছে। কিন্তু তোমার মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? চাকরি কি কিছু হলো? মিরাজ ফারিহার চোখের দিকে তাকাতে পারে না। সে চোখ নামিয়ে সিঙ্গারার ঠোঙাটা ফারিহার দিকে বাড়িয়ে দেয়। চাকরির কথা পরে হবে। এই দেখ, তোর জন্য গরম সিঙ্গারা এনেছি, তুই না খুব পছন্দ করিস। তুমি না খেয়ে আমার জন্য সিঙ্গারা এনেছো মিরাজ? তোমার পকেটে তো টাকা ছিল না, তুমি মতিঝিল থেকে এলে কিভাবে? বাসে করেই তো এলাম, তুই খাতো আগে। ফারিহা মিরাজের পায়ের দিকে তাকায়। মিরাজের জুতো ধুলোয় একদম মাখামাখি হয়ে আছে। এই জুতো নিয়ে কেউ বাসে করে আসে না। ফারিহা বুঝতে পারে মিরাজ মতিঝিল থেকে এই মিরপুর পর্যন্ত পুরো রাস্তা হেঁটে এসেছে শুধু তার জন্য 2টো সিঙ্গারা কিনবে বলে। ফারিহার গলা দিয়ে কান্নার একটা দলা পাকিয়ে ওঠে। সে ঠোঙাটা হাত থেকে নামিয়ে রাখে, মিরাজকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। তুমি কেন এত কষ্ট করছো মিরাজ? আমার সিঙ্গারা লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। তুমি এমন করলে আমি মরেই যাব। কাঁদছিস কেন পাগলি? আমি তো একটু কষ্ট করিনি। তুই সিঙ্গারাটা খেয়ে খুব হাসবি, সেটাই তো আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। ফারিহা কাঁদতে কাঁদতে মিরাজের বুকে মাথা রাখে। মিরাজ নিজের ঘরমাক্ত হাত দিয়ে পরম মমতায় ফারিহার পিঠ হাতড়ে দেয়। বাবার সমস্ত চক্রান্ত আর শহরের এই নির্মম রোদের তাপ ফারিহার এক ফোঁটা চোখের পানির কাছে যেন নিমেষেই হেরে যায়। মিরাজ মনে মনে প্রতিজ্ঞা করে, যে শহর আজ তাকে হেঁটে ফিরতে বাধ্য করেছে, একদিন এই শহরের বুকে সে নিজের সাম্রাজ্য করে তুলবে। দুপুরে সেই আবেগ ঘন মুহূর্তের পর মিরপুরের ভাঙা ঘরটিতে ধীরে ধীরে সন্ধে নেমে আসে। সারাদিনের কড়া রোদে টিনের চাল তেতে থাকায় ঘরের ভেতরটা একদম ওভেনের মতন গরম হয়ে আছে। কারেন্টও নেই, তাই বাধ্য হয়ে একটু স্বস্তির আশায় মিরাজ সাবলেট বাসার ছাদে এসে বসেছে। সারা দিন ঢাকার শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটার কারণে মিরাজের শরীর আর চলছে না। ছাদের এক কোণে ইটের উপরে বসে সে আকাশের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ফারিহা সেখানে আসে। এখানে অন্ধকারে একা বসে আছো কেন? এমনি, ঘরে অনেক গরম তো তাই একটু বাতাস খেতে এলাম। ফারিহা মিরাজের পাশে এসে দাঁড়ায়। মিরাজের কপাল থেকে তখনও বিন্দু বিন্দু ঘাম ঝরছে। ফারিহা নিজের সুতির ওড়নার আঁচল দিয়ে খুব যত্নে মিরাজের কপালের ঘাম মুছিয়ে দেয়। কি করছিস? তোর ওড়নাতে ময়লা হয়ে যাবে। ওড়না ময়লা হলে সাবান দিয়ে ধুয়ে নেব, কিন্তু তোমার এই ঘামগুলো দেখলে যে আমার বুকের ভিতরটা কেমন করে, সেটা কিভাবে ধোবো? তুই এত ইমোশনাল কেন রে ফারিহা? ঘাম তো মানুষেরই হয়। সাধারণ মানুষের নয়, কিন্তু তুমি তো কখনো ঘামোনি। এসির বাইরে তো তুমি এক মুহূর্ত থাকতে পারতে না। এসির বাতাসের চেয়ে তোর এই ওড়নার বাতাস অনেক বেশি শান্তি ফারিহা, সত্যি বলছি। ফারিহা মিরাজের পাশে ইটের উপরে বসে পড়ে। অন্ধকারের মধ্যে মিরাজ বুঝতে পারে ফারিহার চোখে মুখে একটা অদ্ভুত তৃপ্তি আর সাহস খেলা করছে। মিরাজ, তোমাকে একটা কথা বলার ছিল। বল, কি কথা? আমি আজকে বিকেলে কাজীপাড়ার দিকে
আর 2টা টিউশনি ঠিক করে এসেছি। টিউশনি? তুই এত তাড়াতাড়ি টিউশনি পেলি কোথায়? ওই যে আমাদের পাশের ফ্ল্যাটের খালাম্মা আছে না, উনি ওনার 2 মেয়েকে পড়ানোর জন্য একজন খুঁজছিলেন। আমি বলতেই রাজি হয়ে গেলেন। মিরাজ চুপ হয়ে যায়। নিজের বেকারত্ব আর অসহায়ত্বের কথা ভেবে তার বুকের ভেতরটা অপরাধ বোধে কুঁকড়ে ওঠে। ফারিহা, আমি তোর স্বামী, আমার তোকে তো রাজরানীর মতো করে রাখার কথা, আর এখন তুই মানুষের বাসায় গিয়ে পড়াবি? মানুষের বাসায় তো আর চুরি করতে যাচ্ছি না মিরাজ, বিদ্যা বিক্রি করতে যাচ্ছি। কিন্তু আমি তো তোকে এই কষ্ট দেওয়ার জন্য নিজের সাথে আনিনি। আমার খুব ছোট লাগছে রে নিজেকে। ফারিহা মিরাজের হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। তার গলায় এখন এক অদ্ভুত দৃঢ়তা। ছোট লাগবে কেন? তুমি কি চেষ্টা করছো না? সংসারটা কি শুধু তোমার একার? কিন্তু একটা ছেলের তো ছেলে আর মেয়ে বলে কিচ্ছু নেই মিরাজ, সংসারটা আমাদের দুজনের। তাই এই বেঁচে থাকা লড়াইটাও আমাদের দুজনেই করব। তুই এত ভালো কেন রে ফারিহা? আমি তো তোর এই ভালোবাসার যোগ্য না। যোগ্য না বলেই তো আঠার মতো লেগে আছো। এখন চলো নিচে চলো, কারেন্ট চলে এসেছে মনে হয়। রাত তখন 9টা। মিরাজ আর ফারিহা ছাদ থেকে নিচে নেমে আসতেই তাদের দরজায় ধুমধাম শব্দে কেউ কড়া নাড়তে শুরু করে। ফারিহা একটু ভয় পেয়ে মিরাজের পেছনে দাঁড়ায়। কে কে বাইরে? আরে ভাই, দরজা খোল, আমি আর তোর শালি আসছি। আয়ানের গলা শুনে মিরাজ আর ফারিহার ধরে যেন প্রাণ ফিরে আসে। মিরাজ তড়ি ঘড়ি করে দরজা খুলে দেয়। আয়ান আর সুমি হাসি মুখে দাঁড়িয়ে আছে। আয়ানের হাতে বড় একটা পলিথিনের ব্যাগ। ও মা, তোরা কি অন্ধকারে রোম্যান্স করছিলি নাকি? দরজা খুলতে এত দেরি হলো কেন? ফাজলামি করিস না সুমি, আমরা তো ছাদে ছিলাম, তোরা এই রাতে এখানে? এই রাতে আসবো না তো কবে আসবো? দোস্ত, তোর এই গরিবের কুটিরে আজকে নবাবী খানা নিয়ে আসছি। আয়ান পলিথিন থেকে 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি বের করে। বিরিয়ানির গন্ধে পুরো ছোট ঘরটা যেন ম ম করে ওঠে। কাচ্চি? তুই এত রাতে কাচ্চি নিয়ে আসছিস কেন? অনেক টাকা দাম না রেগুলার। টাকা দিয়ে কি তুই কিনেছিস তাকে? আমার বাপের টাকা, আমি কিনেছি। তুই চুপচাপ খেয়ে আমাকে উদ্ধার কর। ওর কথা শুনিস না ফারিহা, ওর তো বাপের টাকা ধ্বংস করা ছাড়া আর কোনো কাজ নেই। আহা, আমি কি শুধু বাপের টাকা ধ্বংস করি? আমি তো তোমার রাগটাও ধ্বংস করতে চাই সুমি। তুই একদম চুপ থাকবি আয়ান, এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেব। ওদের এই চেনা মিষ্টি ঝগড়া দেখে মিরাজ আর ফারিহার সারা দিনের সব কষ্ট নিমেষেই উধাও হয়ে যায়। ফারিহা ঘরের মেঝেতে একটা পুরনো খবরের কাগজ বিছিয়ে দেয়। তোরা নিচে বস, আমার তো তোদের প্লেটে করে খেতে দেওয়ার মতো কোনো বাসন নেই। আরে ভাবি, প্লেট দিয়ে কী হবে? কাচ্চি তো খবরের কাগজে ঢেলে একসাথে মাখিয়ে খাওয়ার জিনিস। 4 বন্ধু মিলে মেঝেতেই খবরের কাগজের 4 পাশে বসে পড়ে। 2 প্যাকেট বিরিয়ানি কাগজের উপরে ঠেলে একসাথে মাখানো হয়। দোস্ত, সত্যি বলছি, আমার জীবনে এত টেস্টের বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। দোস্ত, তোর এই গরিবের কুটিরে বসে একসাথে খাওয়ার যে শান্তি, এখানে বিরিয়ানির স্বাদ তো 5 স্টারের চেয়েও বেশি মনে হচ্ছে। একদম ঠিক বলেছিস। 5 স্টারের এসি রুমে বসে তো আর তোদের মতো বাদরগুলোর সাথে এভাবে ঝগড়া করে খাওয়া যায় না। তোরা যে আজ এসেছিস, আমার কি যে ভালো লাগছে বুঝাতে পারবো না। আমরা তো আসবোই ভাবি, কিন্তু মিরাজ, তোর জবের কি খবর? আঙ্কেল কি আজও ঝামেলা করেছে? হ্যাঁ রে, উনি সব জায়গায় বলে রেখেছেন আমাকে যেন কেউ না নেয়। টেনশন নিস না, আমার এক বড় ভাইয়ের ছোট একটা আইটি ফার্ম আছে, ফার্ম গেট। কাল সেখানে যাবে। আঙ্কেল এই ছোট কোম্পানির নামও জানে না। কিন্তু আমি তো আইটির কিছু পারি না আয়ান, আমি তো বিজনেস স্ট্র্যাটেজির স্টুডেন্ট। আরে ডাটা এন্ট্রির কাজ, তোকে তো আর কোডিং করতে বলছে না, শুধু লেগে থাক, বাকিটা আমি দেখছি। বন্ধুদের এই আড্ডা, একসাথে খবরের কাগজে বিরিয়ানি খাওয়া আর আয়ানের এই ভরসা, সব মিলিয়ে অভাবের সংসারের এই রাতটা মিরাজ আর ফারিহার জীবনের অন্যতম সেরা একটা রাতে পরিণত হয়। এই রাতের পর দেখতে দেখতে চোখের পলকে 1 মাস পার হয়ে যায়। এই 1 মাসে মিরাজের জীবনের পুরো রূপটাই বদলে গেছে। ফারিহা প্রতিদিন বিকেলে টিউশনি করতে যায়, আর মিরাজ আয়ানের রেফারেন্সে ফার্মগেটের ওই ডুবতে বসা আইটি ফার্মটায় ডাটা এন্ট্রির কাজ শুরু করেছে।
ফারিহার টিউশনির টাকা আর মিরাজের হাড় ভাঙা খাটনিতে কোনো রকমে ওদের টিকে থাকার যুদ্ধটা চলছে। একদিন দুপুর 12টায় ফার্মগেটের একটা পুরনো কমার্শিয়াল বিল্ডিংয়ের দোতলায় নেক্সাস আইটি নামে ছোট্ট অফিস। অফিসের ভেতরে গুমোট একটা পরিবেশ। বস হাসান সাহেব মাথায় হাত দিয়ে তার কেবিনে বসে আছেন। সব শেষ। এই প্রজেক্টটা ডেলিভারি দিতে না পারলে কোম্পানি লাঠি উঠবে। স্যার, ক্লায়েন্টের ডেটাবেসটা কিছুতেই সিঙ্ক হচ্ছে না। আমাদের কোডাররা তো হাল ছেড়ে দিয়েছে। মিরাজ তখন কেবিনের বাইরে বসে একটা এক্সেলে ডাটা এন্ট্রির কাজ করছিল। হাসান সাহেবের চিৎকার শুনে সে ফাইল হাতে কেবিনের ভেতরে আসে। স্যার, আমাকে ডাকছিলেন? তোমাকে ডাকবো কেন? তুমি তো ডাটা এন্ট্রির ছেলে। যাও, বাইরে গিয়ে নিজের কাজ করো। স্যার, আমি বাইরে থেকে সব শুনলাম। ক্লায়েন্টের ডেটাবেস সিল্ক হচ্ছে না, কারণ সম্ভবত আপনাদের সার্ভার লজিকে একটা ছোট গ্যাপ আছে। তুমি লজিকের কি বোঝো? হ্যাঁ, বিজনেস গ্রাউন্ডের ছেলে হয়ে তুমি কোডিংয়ের ভুল ধরতে আসছো? আমি কোডিং পারি না স্যার, কিন্তু আমি বিজনেসের ফ্লো চার্ট বুঝি। ডেটাবেস কীভাবে কাজ করে তার একটা বেসিক লজিক তো থাকে। তুমি বুঝতে পারছো প্রজেক্টটা নিয়ে আমি কতটা চাপে আছি? ফালতু বকবক করো না। স্যার, আমাকে শুধু 10 মিনিট সময় দিন, আমি লজিকটা একটু দেখতে চাই। হাসান সাহেব বিরক্তি নিয়ে ম্যানেজারের ল্যাপটপটা মিরাজের দিকে ঘুরিয়ে দেন। মিরাজ ল্যাপটপের স্ক্রিনে ডেটা ফ্লো চার্টটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। তার তীক্ষ্ণ বিজনেস ব্রেন খুব দ্রুতই সমস্যাটা ধরে ফেলে। স্যার, এখানে তো ক্লায়েন্টের পেমেন্ট গেটওয়ের সাথে ইউজার আইডির কোনো কানেকশন দেওয়া হয়নি। লোকটা তো এখানেই আটকে যাচ্ছে। কানেকশন দেওয়া হয়নি মানে? এই যে দেখো লাইনটা। স্যার, লাইনটা দেওয়া আছে ম্যানুয়াল ইনপুটের জন্য, কিন্তু অটোমেশনের ক্ষেত্রে কমান্ড তো উল্টো হবে। আপনারা ইফ কন্ডিশনের জায়গায় এলস দিয়ে রেখেছেন। মিরাজ কিবোর্ড টেনে নিয়ে ছোট্ট একটা লজিক কমান্ড চেঞ্জ করে দেয়। তারপর এন্টার চাপতেই স্ক্রিনে লোডিং বারটা সম্পূর্ণ হয়ে সাকসেসফুল লেখাটা ভেসে ওঠে। হোয়াট? এটা কিভাবে সম্ভব? 3 দিন ধরে আমার ইঞ্জিনিয়াররা যেটা পারলো না তুমি 10 মিনিটে সেটা সলভ করে দিলে। আমি তো আগেই বলেছিলাম স্যার, এটা কোডিংয়ের ভুল ছিল না, এটা ছিল লজিকের ভুল। আর বিজনেস লজিকে আমি কখনোই ভুল করি না। স্যার, ছেলেটা তো সত্যি অনেক শার্প। মিরাজ, তুমি ডাটা এন্ট্রি ডেস্কে কি করছো? তোমার তো আমার কোর টিমে থাকার কথা। আমার শুধু একটা চাকরি দরকার ছিল স্যার, আপনি যা করতে বলবেন আমি তাই করব। আজ থেকে তুমি শুধু ডাটা এন্ট্রি করবে না, প্রজেক্ট ম্যানেজমেন্টেও তুমি আমার সাথে বসবে। তোমার বেতন আমি আজ থেকেই ডাবল করে দিলাম। মিরাজের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। মেধা আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়ানো যায়, সেটা সে আজ প্রমাণ করে দিয়েছে। বিকেল 5টা, অফিস ছুটি হয়ে গেছে। আজ মাস শেষ, মিরাজের প্রথম বেতন পাওয়ার দিন। হাসান সাহেব মিরাজের হাতে একটা সাদা খাম তুলে দিয়েছেন। খামের ভেতরে 5,000 টাকা। মিরাজের জীবনের প্রথম নিজের রোজগার করা টাকা। মিরাজ অফিস থেকে বেরিয়ে সোজা ফার্মগেটের ফুটপাতের দোকানগুলোতে আসে। তার চোখে মুখে এক অদ্ভুত আনন্দ। প্রথম বেতনের টাকা দিয়ে সে ফারিহার জন্য কিছু একটা কিনতে চায়। মামা কি লাগবো কন? শাড়ি, 3 পিস সব আছে। আমাকে একটা লাল রঙের শাড়ি দেখান তো, খুব সুন্দর হতে হবে। এই যে মামা, এই সুতি জামদানি প্রিন্টটা নেন। আপনার বউ পরলে একদম পরের মতো লাগবে। দাম মাত্র 800 টাকা। মিরাজ শাড়িটা নেড়ে চেড়ে দেখে। শাড়ির লাল রংটা ঠিক ফারিহার লাজুক হাসির মতো। সে শাড়িটা প্যাক করতে বলে। এরপরে ফুটপাতের আরেকটা ভ্যান থেকে নিজের জন্য 150 টাকা দিয়ে একটা সাধারণ কালো টি শার্ট কিনে নেয়। ফারিহা আজ শাড়িটা দেখলে খুশিতে পাগল হয়ে যাবে। ও লাল রং খুব ভালোবাসে। মিরাজ শাড়ির প্যাকেটটা বুকে জড়িয়ে ফার্মগেট ওভারব্রিজের নিচে রাস্তার পাশে একটা টং দোকানে এসে দাঁড়ায়। মিরপুরের বাসে ওঠার আগে 1 কাপ চা খেয়ে শরীরটা একটু চাঙ্গা করে নিতে চায় সে। মামা, একটা কড়া লিকারের চা দাও তো। চা হাতে নিতেই মিরাজ খেয়াল করে তার ঠিক পেছনে দুটো দামি কালো গাড়ি এসে থেমেছে।
গাড়ি থেকে 4 জন সুঠাম দেহি লোক নেমে সোজা মিরাজের দিকে এগিয়ে আসে। তাদের দেখেই বোঝা যাচ্ছে এরা ইফতিকার সাহেবের লোক। মিরাজ সাহেব, আপনার বাবা আমাদের পাঠিয়েছেন। তা তো দেখতেই পাচ্ছি। তো বাবা কি খবর পাঠিয়েছেন? আমাকে কি খুন করতে বলেছেন? স্যার এতটাও খারাপ নন, উনি বলেছেন আপনাকে শেষবারের মতো একটা সুযোগ দিতে। কিসের সুযোগ? আপনি ওই ফারিয়া মেয়েটাকে আজই ডিভোর্স দিয়ে বাড়ি ফিরে চলেন, স্যার আপনার সব ভুল ক্ষমা করে দেবেন। আর যদি না যাই? তাহলে কাল সকালের মধ্যে শেওড়াপাড়ার ওই বস্তি থেকে আপনাদের উচ্ছেদ করা হবে। পুলিশ দিয়ে আপনাদের এমনভাবে ফাঁসানো হবে যে ঢাকা শহরে দাঁড়ানোর জায়গা পাবেন না। টং দোকানের চাওয়ালা ভয়ে পেছনে সরে যায়, কিন্তু মিরাজ একটুও ঘাবড়ায় না। সে খুব শান্তভাবে চায়ের কাপে একটা চুমুক দেয়। চাটা কিন্তু খুব ভালো বানিয়েছে মামা, তুমি খাবে নাকি 1 কাপ? আমাদের সাথে ফাজলামি করবেন না, স্যারের কথার উত্তর দিন। মিরাজ চায়ের কাপটা দোকানের বেঞ্চের উপরে রাখে। তার চোখের দৃষ্টি এখন একদম স্থির আর ভয়ঙ্কর। সে লোকটার একদম চোখের দিকে তাকিয়ে কথা বলে। তোমার স্যারকে গিয়ে বলবেন ফারিহা আমার স্ত্রী, ওকে ছাড়ার কথা তো দূর, ওর দিকে কেউ আঙ্গুল তুললেও আমি সে হাত কেটে নেব। আপনি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। কালকে সকালটা আপনাদের জন্য ভালো হবে না। আমার সকাল নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি বরং তোমার স্যারকে গিয়ে বলে দিও তার অহংকারের প্রাসাদে আগুন লাগতে বেশি দেরি নেই। এখন রাস্তা মাপো। গুন্ডারা একে অপরের দিকে তাকায়। মিরাজের এই শান্ত কিন্তু ভয়ঙ্কর রূপ দেখে তারা আর কথা বাড়ানোর সাহস পায় না। তারা নীরবে গাড়িতে উঠে চলে যায়। মিরাজ পকেটের বাকি টাকাগুলোর দিকে একবার তাকায়, তারপরে হাতের লাল শাড়ির প্যাকেটটা আরও শক্ত করে বুকে চেপে ধরে। বাবার এই নতুন হুমকি তাকে একটুও টলাতে পারেনি, বরং তার ভেতরের আগুনটাতে যেন আরও উস্কে দিয়েছে। কাল সকালে কি হবে সেটা কাল সকালেই দেখা যাবে, কিন্তু আজ রাতের আনন্দটা সে ফারিহার সাথে পুরোপুরি উপভোগ করতে চায়। কিন্তু মিরাজ জানে না এই শহরের অন্ধকার গলিতে তার আর ফারিহার জন্য আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে কিনা। এইভাবেই দেখতে দেখতে সময়ের পাতা থেকে 2 বছর ঝরে গেছে। এই 2 বছরে ঢাকা শহরে অনেক কিছুই বদলেছে, আর সেই সাথে বদলে গেছে মিরাজ আর ফারিহার জীবন সংগ্রাম। সাপলেট বাসার সেই অন্ধকার টিনের চাল থেকে বেরিয়ে তারা এখন মিরপুর 12 নম্বরে ছোটোখাটো একটা 2 রুমের ফ্ল্যাটে উঠেছে। ফারিহা এখন স্থানীয় একটা কিন্ডারগার্টেন স্কুলে মাস্টারি করে, আর মিরাজ ওই যে ডুবতে বসা আইটি ফার্মটা সে বাঁচিয়েছিল, সেটার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আয়ানকে সাথে নিয়েই নিজেই একটা ছোট স্টার্ট আপ খুলে বসেছে। অভাবে ভয়ঙ্কর দিনগুলো পার হয়ে গেলেও তাদের ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি। একদিন সকাল 9টা, মিরাজদের নতুন ফ্ল্যাটের ছোট ড্রয়িং রুম। মিরাজ আয়নার সামনে দাঁড়িয়ে একটা নেভি ব্লু কালারের টাই পরার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মেলাতে পারছে না। ফারিহা একটু এদিকে আসবি? কি হয়েছে? এত সকালে চিৎকার করছো কেন? এই টাইটা কিছুতেই ঠিক হচ্ছে না, একটু পরিয়ে দিবি? ফারিহা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে আসে। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, ভেজা চুলে পিঠের উপরে ছড়ানো। সে মুচকি হেসে মিরাজের সামনে এসে দাঁড়ায়। স্টার্ট আপ কোম্পানির সিও হয়ে গেছো, অথচ এখনো নিজের টাইটা নিজেই বাঁধতে পারো না। পারে না বলেই তো তুই আছিস। তুই না থাকলে আমার কি হতো বলতো? আমি না থাকলে তুমি এতক্ষণে এসি রুমে বসে বাবার টাকা আরামে ঘুমাতে, আর তুই সেই সাবলেট বাসার বাঙ্কা খাটে বসে আমার কথা ভেবে কাঁদতি। ফারিহা মিরাজের গলার ঠিক করে টাইয়ের নটটা খুব যত্ন নিয়ে বেঁধে দিতে শুরু করে। মিরাজ মুগ্ধ দৃষ্টিতে ফারিহার শান্ত চোখের দিকে তাকিয়ে থাকে। আজকের মিটিংটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? অনেক বড় একটা ডিল ফারিয়া, জাপানের একটা বড় ক্লায়েন্ট। এই ডিলটা সাইন হলে আমাদের কোম্পানি অনেক দূর এগিয়ে যাবে। আমার বিশ্বাস তুমি পারবে। তোমার মেধার উপর আমার পুরো ভরসা আছে। শুধু মেধা দিয়ে তো আর সব হয় না ফারিয়া, তোর দোয়াটাও লাগে। আমার দোয়া তো সবসময় তোমার সাথেই আছে, কিন্তু তুমি কি নার্ভাস ফিল করছো? একটু, কারণ এই ক্লায়েন্টটা ধরার জন্য বড় বড় কোম্পানিগুলো লাইনে আছে, বিশেষ করে আমার বাবার কোম্পানি। ফারিহার হাত হঠাৎ করে থেমে যায়। বাবার প্রসঙ্গ উঠলেই ফারিহার বুকের ভেতরটা এখনো অজানা এক ভয়ে কেঁপে ওঠে। আঙ্কেল কি জানেন যে তুমিও এই প্রজেক্টের জন্য বিট করছো? জানার তো কথা না,
আমরা একদম নতুন কোম্পানি, আমাদের নাম এখনো ওভাবে কেউ জানে না। যদি আঙ্কেল কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু আবারও ঝামেলা করবে মিরাজ। করুক ঝামেলা, 2 বছর আগে আর আজকের মিরাজের মধ্যে অনেক পার্থক্য আছে পারিহা। এখন আমি আর খালি পকেটে রাস্তায় দাঁড়িয়ে নেই। তবুও মিরাজ, আমি চাই না বাবার সাথে তোমার কোনো প্রকার ধরনের সংঘাত হোক। সংঘাত আমি করতে চাই না পারিয়া, আমি শুধু আমার যোগ্যতা প্রমাণ করতে চাই। ফারিহা টাইয়ের নটটা সুন্দর করে ঠিক করে দিয়ে মিরাজের বুকের উপরে আলতো করে হাত রাখে। যাও, শুভ কাজে দেরি করতে নেই। আয়ান ভাইয়া নিশ্চয়ই অফিসে বসে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, বের হচ্ছে। তুই স্কুলে যাবে কখন? আমার ক্লাস তো 11টায়। আমি আরেকটু পর বের হব। সাবধানে যাস। আর শোন, আজ কিন্তু তুই ওই লাল শাড়িটা পরবি। কোন লাল শাড়িটা? ওই যে আমার বেতনের 5,000 টাকা দিয়ে তোর জন্য কিনেছিলাম ফুটপাত থেকে। আচ্ছা, হঠাৎ এই শাড়ি পরতে বলছো কেন? হুম। কারণ আজ রাতে কর্পোরেট অ্যাওয়ার্ড নাইট আছে, আমরা ইনভাইটেড। তুই ওই শাড়িটা পরে আমার সাথে যাবি। ফারিহা অবাক হয়ে মিরাজের দিকে তাকায়। ওই সস্তা শাড়িটা পরে এত বড় একটা অনুষ্ঠানে যাওয়ার কথা সে ভাবতেও পারছে না। পাগল হয়েছ? ওই বড় লোকদের অনুষ্ঠানে আমি 800 টাকার শাড়ি পরে যাব? 800 টাকার শাড়ি না পারিহা, ওটা আমার প্রথম রোজগারের সম্মান। ওই শাড়িটার চেয়ে দামি পোশাক এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। তুমি সত্যি একটা আস্ত পাগল। আচ্ছা বাবা, পরবো, এখন তুমি যাও। মিরাজ হাসি মুখে ফারিহার কপালে একটা চুমু এঁকে দিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। ফারিহা দরজার কাছে দাঁড়িয়ে মিরাজের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে আজকের দিনটা তাদের জীবনে নতুন কোনো চমক নিয়ে আসতে চলেছে। দুপুর 2টো বেজে গেছে। অন্যদিকে ইফতিকার আহমেদের হেড অফিসে এক থমথমে পরিবেশ। বিশাল কনফারেন্স রুমের ভেতরে রাগে ফেটে পড়ছেন ইফতিকার সাহেব। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার বড় ছেলে নওশাদ। তোর মাথায় কি গোবরে ভরা নওশাদ? এত বড় একটা প্রজেক্ট তুই হাতছাড়া করলি? বাবা, আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু জাপানিজ ক্লায়েন্টরা আমাদের সিস্টেমের কিছু লজিক নিয়ে সন্তুষ্ট ছিল না। লজিক নিয়ে সন্তুষ্ট ছিল না? আর তুই বসে বসে আঙুল চুষছিলি? আমি তোকে এমডি বানিয়েছি কোম্পানি ডোবানোর জন্য। বাবা, আপনি শান্ত হন। ক্লায়েন্ট তো এখনও অন্য কারোর সাথে ডিল ফাইনাল করেনি। তুই জানিস না কিছু? 1 ঘন্টা আগে খবর পেয়েছি ওরা একটা নতুন স্টার্টআপ কোম্পানির সাথে ডিল সাইন করে ফেলেছে। নওশাদ চমকে ওঠে। ইফতিকার গ্রুপকে টিক্কা দিয়ে একটা অচেনা স্টার্টআপ কোম্পানির এত বড় ডিল সাইন করাটা মোটেও সাধারণ কোনো বিষয় নয়। কোন কোম্পানি বাবা? এত বড় সাহস কার হলো? সেটাই তো আমি জানতে চাই। কোম্পানির নাম নাকি নেক্সাস আইটি। এই ব্যাঙ্গের সাথে কোথা থেকে গজিয়ে উঠলো? আমি এখনই খবর নিচ্ছি বাবা, দরকার হলে ওদের এমডিকে কিনে নেব। কিনে তো নিবি, কিন্তু এই অপমানটা যে আজ রাতেই আমাকে হজম করতে হবে সেটা ভেবেছিস? আজ রাতে কি আছে বাবা? আজ রাতে কর্পোরেট অ্যাওয়ার্ড প্রোগ্রাম। সেখানে শহরের সব বড় ব্যবসায়ীরা আসবে। আমার নাক তো তুই আজ কেটেই দিয়েছিস। বাবা, ওই ছোটোখাটো স্টার্টআপের লোকেরা তো আর এই অ্যাওয়ার্ড নাইটে আসতে পারবে না। আপনি টেনশন করবেন না। আমার টেনশন তোকে নিয়ে। মিরাজ তো অবাধ্য ছিল, কিন্তু ওর বিজনেস ব্রেন ছিল। আর তুই তো একটা গাধা। বাবার মুখে মিরাজের নাম শুনে নওশাদের মুখটা কালো হয়ে যায়। 2 বছর ধরে সে কোম্পানির সব ক্ষমতা ভোগ করছে, কিন্তু যোগ্যতার অভাবে পদে পদে ধরা খাচ্ছে। ইফতিকার সাহেব রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, আর তারপরে রাত 8টা। ঢাকার একটি 5 স্টার হোটেলের বিশাল ব্যাংকোয়েট হল। ঝলমলে আলো আর দামি পারফিউমের গন্ধে ম করছে চারপাশ। শহরের সব বড় ব্যবসায়ীরা টেবিলে টেবিলে বসে আছেন। ইফতিকার আহমেদ প্রথম সারির একটা ভিআইপি টেবিলে গম্ভীর মুখে বসে আছেন। অনুষ্ঠানের উপস্থাপক স্টেজে এসে মাইক হাতে নেন। পুরো হলরুমে একটা পিনপতন নীরবতা নেমে আসে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এবার আমরা ঘোষণা করতে যাচ্ছি এই বছরের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার, বেস্ট এমার্জিং স্টার্টআপ অফ দ্য ইয়ার। ইফতিকার আহমদ বিরক্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকেন। এই পুরস্কারটা সাধারণত নতুনদের দেওয়া হয়, তাই তার কোনো আগ্রহ নেই। মাত্র 2 বছরের পরিশ্রমে শূন্য থেকে শুরু করে আজ সকালে যারা জাপানের সবচেয়ে বড় আইটি প্রজেক্টটি সাইন করেছে, সেই নেক্সাস আইটির ফাউন্ডার অ্যান্ড সিইও মিস্টার মিরাজ আহমেদ।
নামটা কানে যেতেই ইফতিকার আহমেদ যেন ইলেকট্রিক শকে সোজা হয়ে বসেন। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে যায়। হলরুমের পেছনের দিকে একটা টেবিল থেকে ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে যায় মিরাজ। তার গায়ে একটা খুব সাধারণ মাপের ফর্মাল স্যুট, আর তার হাত ধরে আছে ফারিহা। পরনে সেই প্রথম বেতনের টাকায় কিনা 800 টাকার লাল শাড়ি। বাবা, এটা তো মিরাজ। এই স্টেট আপনার মিরাজের? তুই চুপ কর নওশাদ, একটা কথাও বলবি না। মিরাজ স্টেজে ওঠে। ফারিহা তার একটু পেছনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আয়োজকরা মিরাজের হাতে ট্রফিটা তুলে দেন। মিরাজ ট্রফিটা নিয়ে ডাইসের সামনে এসে দাঁড়ায়। হলের সমস্ত আলো এখন তার উপরে। ধন্যবাদ সবাইকে। এই ট্রফিটা আসলে আমার একার নয়, এটা আমাদের দুজনের নাগুমানুর অসংখ্য রাতের ফল। পুরো হলরুম শান্ত হয়ে মিরাজের কথা শুনছে। মিরাজের দৃষ্টি সামনের ভিআইপি টেবিলে বসা তার বাবার উপরে গিয়ে স্থির হয়। আজ থেকে ঠিক 2 বছর আগে এই শহরের বুক থেকে আমাকে শূন্য হাতে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। আমার পকেটে বাস ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না। মিরাজ প্লিজ। আমাকে বলতে দে ফারিহা, আজ সত্যিটা সবার জানা দরকার। মিরাজ আবার মাইকের দিকে ঘোরে। ইফতিকার আহমেদ রাগে আর অপমানে টেবিলের ক্লথ খামচে ধরে বসে আছেন। আমাকে বলা হয়েছিল টাকার জোর ছাড়া আমি নাকি একদিনও টিকতে পারবো না। আমার স্ত্রীকে রাস্তার ভিখারি বলে অপমান করা হয়েছিল। মিস্টার মিরাজ, আপনি কি কারো নাম মেনশন করতে চান? না, কারোর নাম বলার প্রয়োজন নেই। আমি শুধু সেই মানুষটিকে আজ ধন্যবাদ জানাতে চাই। মিরাজের কথায় সবাই কিছুটা অবাক হয়। ইফতিকার আহমেদ নিজেও বুঝতে পারেন না মিরাজ কি বলতে চাইছে। আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন বলেই আমি রাস্তার আসল বাস্তবতাটা বুঝতে পেরেছি। মিরাজ একটু থামে। ফারিহার চোখের কোণে পানি জমে উঠেছে। তিনি আমাকে শূন্য করে দিয়েছিলেন বলেই আমি আজ প্রমাণ করতে পারলাম যে মানুষের মেধা আর সততা থাকলে ওই শূন্য থেকেই সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তোলা যায়। পুরো হলরুম ফেটে পড়ে করতালিতে। মিরাজ ফারিহার হাত ধরে সসম্মানে স্টেজ থেকে নেমে আসে। ইফতিকার আহমেদ এক মুহূর্তও সেখানে আর বসে থাকতে পারেন না। তিনি অপমানে মাথা নিচু করে দ্রুত হলরুম থেকে বেরিয়ে যান। রাত তখন 11টা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সব ঝামেলা শেষ করে মিরাজ আর আয়ান তাদের নিজেদের ছোট অফিসে ফিরে এসেছে। ফারিহা ক্লান্ত হয়ে পাশের সোফাটায় চোখ বন্ধ করে শুয়ে আছে। আজকের এই বিশাল জয়ের পর মিরাজ আর আয়ানের চোখে কোনো ঘুম নেই। দোস্ত, আজ তুই যে স্পিচটা দিয়েছিস না, আঙ্কেলের তো একদম হার্ট অ্যাটাক করার অবস্থা হয়েছিল। আমি ওনাকে কষ্ট দিতে চাইনি রায়ান, আমি শুধু ওনার ওই টাকার অহংকারটা ভাঙতে চেয়েছিলাম। তুই একদম ঠিক কাজ করেছিস। এবার আর কেউ তোকে আটকাতে পারবে না। আমাদের নেক্সাস আইটি এখন উঠবে। মিরাজ হাসতে হাসতে কফির মগে চুমুক দেয়। ঠিক সেই মুহূর্তেই আয়ানের ডেস্কের উপরে রাখা ল্যাপটপ থেকে একটা বিকট সাইরেনের মতন অ্যালার্ম বেজে ওঠে। আরে, এটা কিসের শব্দ? তোর ল্যাপটপে কি হয়েছে আয়ান? অ্যালার্ম বাজছে কেন? আয়ান দৌড়ে গিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায়। তার চোখ ছানা পাড়া হয়ে যায়। পুরো স্ক্রিন লাল রঙের একটা ওয়ার্নিং সিগন্যাল দিয়ে ভরে আছে। দোস্ত, কেউ আমাদের সার্ভারে অ্যাটাক করেছে। আমাদের মেইন ডেটাবেস হ্যাক করার চেষ্টা করছে কেউ। কি বলছিস তুই? ফায়ারওয়াল অন কর জলদি। আয়ান পাগলের মতো কিবোর্ডে টাইপ করতে শুরু করে। ঠিক সেই সেকেন্ডেই মিরাজের পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে ওঠে। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। 1 মিনিট আয়ান, আমার ফোনে একটা মেসেজ এসেছে। এখন মেসেজ দেখার টাইম নেই দোস্ত, এদিকে সিস্টেম তো হাতছাড়া হয়ে যাচ্ছে। মিরাজ কাঁপা কাঁপা হাতে মেসেজটা ওপেন করে। মেসেজের কথাগুলো পড়ার সাথে সাথে মিরাজের মুখের সমস্ত রক্ত যেন হিম হয়ে যায়। আয়ান, এটা তো বাবার কাজ না, অন্য কেউ আমাদের টার্গেট করেছে। কি বলছিস তুই? মেসেজে কি লেখা আছে? মিরাজ এক দৃষ্টে ফোনের স্ক্রিনের উপরে তাকিয়ে থাকে। সোফায় ঘুমিয়ে থাকা ফারিহার দিকে তার নজর যায়। মেসেজটায় খুব স্পষ্টভাবে লেখা। এখানে লেখা আছে, বাবাকে তো হারিয়ে দিলে মিরাজ, কিন্তু তোমার আসল খেলা তো সবে শুরু। কে পাঠিয়েছে এটা? লিখেছে, তোমার এই নতুন সাম্রাজ্য আর তোমার প্রিয় ফারিহা দুটি আমি কেড়ে নেব। দ্য শ্যাডো। আয়ান ল্যাপটপ ছেড়ে মিরাজের দিকে তাকায়।
অফিসের চারিদিকের দেয়ালগুলো যেন হঠাৎ করে অনেক কাছে চলে এসেছে। বাবার সাথে এত বড় একটা লড়াই শেষ হতে না হতেই আড়াল থেকে তৃতীয় এই রহস্যময় শত্রুকে উদয় হলো। ফারিহার সাথেই বা তার কী শত্রুতা? মিরাজ বুঝতে পারে শূন্য থেকে গড়ে তোলা তার এই সাম্রাজ্য আর তার নিজের জীবনের চেয়েও প্রিয় ফারিহাকে বাঁচানোর আসল যুদ্ধটা তো সবে শুরু হলো। অ্যাওয়ার্ড নাইটের ওই ভয়ঙ্কর মেসেজটা আসার পর চোখের পলকে কেটে গেছে আরও 3টে বছর। মিরাজ আর আয়ান সেই রাতে নিজেদের মেধা দিয়ে সিস্টেম হ্যাক হওয়া থেকে বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু দ্য শ্যাডো নামের ওই রহস্যময় শত্রুর আসল পরিচয় তারা সেই দিন বের করতে পারেনি। তবে এই 3 বছরে মিরাজের নেক্সাস আইটি শুধু দেশে নয়, পুরো এশিয়া মহাদেশের অন্যতম বড় টেক ও রিয়েল এস্টেট কোম্পানিতে পরিণত হয়েছে। মিরপুরের সেই ছোট্ট ফ্ল্যাট ছেড়ে মিরাজ আর ফারিহা এখন গুলশানের এক বিলাসবহুল পেন্ট হাউসের বাসিন্দা। কিন্তু এত কোটি টাকার মালিক হওয়ার পরও তাদের সকালগুলো সেই আগের মতোই সাধারণ আর মিষ্টি। সকাল 8টা, পেন্ট হাউসের বিশাল রান্নাঘরে মিরাজ নিজেই কফি বানাচ্ছে। পরনে একটা সাধারণ টি শার্ট আর ট্রাউজার। ফারিহা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে রান্নাঘরে এসে দাঁড়ায়। এশিয়ার টপ বিলিয়নিয়ার সিও সাহেব এখন বাবুর্চি হয়ে গেছে দেখছি। হুম। বাবুর্চি তো আমি সেই শেওড়াপাড়ার সাবলেট বাসাতেই হয়েছিলাম মহারানী। তা ঠিক, তবে সেই দিনের ওই কয়লা হওয়া ডিম ভাজার চেয়ে আজকের কফির গন্ধটা অন্তত ভালো। মিরাজ হাসতে হাসতে 2টো মগে কফি ঢেলে ফারিহার দিকে এগিয়ে আসে। ফারিহার কোমরে আলতো করে হাত রেখে তাকে কাছে টেনে নেয়। সেই সাবলেট বাসায় তুই যখন আমার পুরানো ডিমগুলো চুপচাপ খেয়ে নিতি, তখন আমি প্রতীক্ষা করেছিলাম একদিন এই মেয়েটাকে আমি নিজের হাতে প্রতিদিন কফি বানিয়ে খাওয়াবো। হয়েছে, আর এত মাখন লাগাতে হবে না, কফিটা দাও। আমার আজ এনজিওতে যেতে হবে। আজ না গেলেও হয় না? আমার তো আজ অফিসে যেতে ইচ্ছা করছে না। একদম পাগলামি করবে না মিরাজ, তোমার আজ অনেক বড় একটা বোর্ড মিটিং আছে। বোর্ড মিটিং তো আয়ান সামনে নেবে, আমি না হয় আজ সারাদিন বউয়ের আসল ধরে বসে থাকলাম। বইয়ের আঁচল ধরে বসে থাকলে এত বড় কোম্পানি চালাবে কে? যাও কফি খেয়ে রেডি হয়ে নাও। ফারিহা হাসতে হাসতে কফির মগ দিয়ে ব্যালকনির দিকে চলে যায়। মিরাজ মুগ্ধ দৃষ্টিতে ফারিহার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এত টাকা, এত ক্ষমতা মিরাজকে একটুও বদলাতে পারেনি। ফারিহার কাছে সে এখনও সেই আগের মিরাজই রয়ে গেছে। সকাল 11টা, বনানীতে নেক্সাস আইটির বিশাল হেডকোয়ার্টার্স, পুরো ফ্লোর কাঁচ দিয়ে ঘেরা। মিরাজ তার কেবিনে বসে ল্যাপটপে কিছু ফাইল দেখছিল। হঠাৎ দরজা খুলে ঝড়ের বেগে রুমে ঢুকে আয়ান। তার পেছনে ফাইলপত্র হাতে নিয়ে সমান বেগে ঢুকছে সুমি। সুমি এখন ফারিহার এনজিওর ডিরেক্টর। বলছি মেঘে তুমি কিছু একটা বলো, ও কিন্তু আজ আমার হাতে খুন হয়ে যাবে। তুই আমাকে খুন করবি? তোর এত বড় সাহস? তুই আমার এনজিওর ফান্ডিংয়ের ফাইলটা কোথায় হারিয়েছিস সেটা বল গাধা। আরে তোরা থামবি? তোদের এই প্রতিদিনের ঝগড়া শুনতে শুনতে আমার কান পচে গেল। আমি কি করবো দোস্ত, ও আমার ডেস্কে এসে ফাইল উল্টাপাল্টা করে রেখেছে। এখন বলে ফান্ডিংয়ের ফাইল নাকি আমি হারিয়েছি। তোর ডেস্কে আমি কখন হাত দিলাম? তুই নিজেই তো কাল ফাইলটা নিয়ে কফি শপে গিয়েছিলি। সুমি তুই শান্ত হ, ফান্ডিংয়ের ফাইলটা আমি কাল রাতেই ফারিহার কাছে দিয়ে দিয়েছি। মিরাজের কথা শুনে সুমি একদম চুপ হয়ে যায়। আয়ান এবার বিজয়ী হাসিতে সুমির দিকে তাকায়। কেমন দিলাম? এখন আমার কাছে মাফ চা। মাফ চাইবো তোর কাছে? তুই তো আস্ত একটা ফাজিল। তুই জানতি ফাইলটা ফারিহার কাছে, তাও আমাকে আধা ঘন্টা ধরে সারা অফিস খুঁজিয়েছিস। সুমি হাতের একটা পেপারওয়েট তুলে আয়ানের দিকে ছুঁড়ে মারার ভান করতেই আয়ান দৌড়ে মিরাজের চেয়ারের পেছনে লুকোয়। ওদের এই মিষ্টি খুনসুটির মাঝে হঠাৎ আয়ানের হাতের ট্যাবলেটটা বিকট শব্দে বেজে ওঠে। দোস্ত, রেড অ্যালার্ট। কি হয়েছে আয়ান? আবার কোনো সার্ভার ডাউন? সার্ভার ডাউন না দোস্ত, আমাদের মালয়েশিয়ার ওই বিশাল শিপমেন্টে আজ পোর্টে পৌঁছানোর কথা ছিল। কেউ একজন আইনি নোটিশ পাঠিয়ে পুরো প্রজেক্টটা কোর্টের মাধ্যমে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিয়েছে মানে? কে করবে এই কাজ? এখানে একটা মেসেজ আসে, লেখা আছে দ্য শ্যাডো।
মিরাজের শান্ত চোখের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে যায়। 3 বছর পর এই ছায়া আবার তাদের জীবনে ফিরে এসেছে। তবে এবার সে আর কোনো হুমকি দিচ্ছে না, সরাসরি হামলা করেছে। সেটু আমাদের প্রজেক্ট ব্লক করল কিভাবে? কোর্টের অর্ডার তো আর এমনি এমনি পাওয়া যায় না। আমি কিছু বুঝতে পারছি না দোস্ত। আমাদের লিগ্যাল টিম বলছে কেউ একজন আমাদের কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির বড় কোনো প্রমাণ কোর্টে জমা দিয়েছে। জালিয়াতি? আমি তো আজ পর্যন্ত 1 টাকারও অবৈধ লেনদেন করিনি। মিরাজ কিছু একটা ভাবতে শুরু করে। ঠিক তখনই মিরাজের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ফারিহার নাম। হ্যালো ফারিয়া, বলো। মিরাজ, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। ফারিহার কাদো কাদো গলা শুনে মিরাজ প্রায় ছিটকে উঠে দাঁড়ায়। কে মেরে ফেলবে? তুই কোথায় ফারিয়া? আমি এনজিওর অফিসে, তুমি তাড়াতাড়ি এসো মিরাজ। ফোনটা কেটে যায়। মিরাজ 1 সেকেন্ডও নষ্ট না করে আয়ানকে নিয়ে লিফটের দিকে দৌড় দেয়। সুমিও তাদের পিছন পিছন ছুটতে থাকে। এদিকে ধানমন্ডিতে ফারিহার এনজিওর অফিসটা একদম তছনছ হয়ে আছে। ফারিহা একটা চেয়ারে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। তার সামনে সোফায় পা তুলে বসে আছে বদরুল মামার ছেলে রাকিব, আর তার পাশে দাঁড়িয়ে আছে খিলগাঁওয়ের সেই মকবুল চেয়ারম্যান। রাকিবের হাতে একটা পিস্তল। কিরে ফারিহা, খুব তো বড়লোক স্বামী অহংকার করিস, এখন তো স্বামী কোথায়? রাকিব ভাই, আপনারা 3 বছর পর আবার কেন এসেছেন আমাদের জীবনে? আপনাদের কি চাই? কি চাই মানে? ওই যে খিলগাঁও জমিটা তোর বাপ রেখে গিয়েছিল, ওইটাই চাই। ওই একটু জমির জন্য আপনারা আমার স্বামীর কোম্পানিতে হামলা করেছেন? ওই জমি এখন আর একটু জমি নেই রে বোকামে। ওই জমির নিচ দিয়ে সরকার নতুন হাইওয়ে যাচ্ছে, ওটার বর্তমান দাম 100 কোটির উপরে। ফারিহা চমকে ওঠে। এত বড় একটা সত্যি সে কখনোই জানতো না। কিন্তু জমি তো আমি দিব না, আপনারা আমাকে মেরে ফেললেও দেব না আমি। জমি তুই দিবি ফারিহা, খুব ভালো করে দিবি, কারণ আমি হচ্ছি সেই দা শ্যাডো। তুমি শ্যাডো? হ্যাঁ, আমি মকবুল চাচার টাকা দিয়ে ডার্ক ওয়েবের হ্যাকার হায়ার করে তো স্বামীর সিস্টেম আমি হ্যাক করেছি, আর আজ কোর্টে জাল পেপার জমা দিয়ে ওর মালয়েশিয়ার প্রজেক্টটা আমি ব্লক করেছি। সোজা কথাই বলি মা, তুই যদি আজ এই দলিলের কাগজে সাইন করে জমিটা আমাদের নামে লিখে না দিস, তাহলে তোর ওই মিরাজের কোম্পানি আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। কোর্ট পুলিশ সব আমার কেনা। ফারিহা থরথর করে কাঁপছে। সে জানে মিরাজ এই কোম্পানিটা কত রাত না ঘুমিয়ে তিল তিল করে গড়ে তুলেছে। এই কোম্পানির জন্য মিরাজকে পথে বসতে দেওয়া যায় না। আপনারা পেপারস দিন, আমি সাইন করে দিচ্ছি। গুড গার্ল, তবে এখন না, কাল সকালে সোজা সাব রেজিস্ট্রার অফিসে আসবি, সেখানে কাজ শেষ হবে। রাকিব আর মকবুল চেয়ারম্যান হাসতে হাসতে এনজিও থেকে বেরিয়ে যায়। তারা লিফট দিয়ে নিচে নামতেই মিরাজের গাড়ি এসে থামে। মিরাজ দৌড়ে ফারিহার অফিসে ঢুকে তাকে জড়িয়ে ধরে। ফারিহা, তুই ঠিক আছিস? কেউ তোর গায়ে হাত তুলে নিত? আমি ঠিক আছি মিরাজ, কিন্তু তোমার কোম্পানি? ফারিহা কাঁদতে কাঁদতে মিরাজকে সব ঘটনা খুলে বলে। রাকিব আর মকবুল চেয়ারম্যানের এই জঘন্য চক্রান্তের কথা শুনে আয়ান আর সুমি রাগে ফেটে পড়ে। দোস্ত, এই রাকিবের বাচ্চা শ্যাডো, ওর তুমি হাড্ডিগুরু করে দিব। ফারিহা, তুই একদম সাইন করবি না ওই কাগজে, আমরা পুলিশের কাছে যাব। পুলিশ কিচ্ছু করবে না সুমি, ওরা অনেক প্রভাবশালী। আমি কাল সকালে সাইন করে দেব। আমার জন্য মিরাজের এত কষ্টের সাম্রাজ্য আমি শেষ হতে দেব না। মিরাজ এতক্ষণ চুপচাপ ফারিহার চোখের পানি মুছিয়ে দিচ্ছিল। হঠাৎ সে খুব শান্ত গলায় বলে ওঠে। তার এই শান্ত গলাটা ভীষণ ভয়ঙ্কর। তুই কাল সকালে সাইন করবি ফারিয়া, ওরা যেভাবে চায় ঠিক সেভাবেই সাইন করবি। তুই পাগল হয়েছিস মিরাজ? 100 কোটি টাকার জমি তুই ওদের ফ্রিতে দিয়ে দিবে? ওরা বলে গেছে আয়ান, 5 বছর আগের সেই সাবরেট বাসার মিরাজ আর আজকের মিরাজের মধ্যে অনেক পার্থক্য আছে। বদরুল মামার পরিবারকে আমি ফারিয়ার দিকে তাকিয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার আর কাউকে ছাড়বো না। তুমি কি করবে মিরাজ? প্লিজ কোনো মারামারি করো না। আমি মারামারি করবো না ফারিয়া, আমি শুধু ওদের অহংকারটা আইনের মাধ্যমে ভাঙবো। আয়ান, প্ল্যান বি এক্সিকিউট কর। বুঝতে পেরেছি বস, আমি এখনই কাজ শুরু করছি। পরের দিন সকাল 11টা, মিরপুর সাব রেজিস্ট্রার অফিসে মানুষের প্রচণ্ড ভিড়। একটা কেবিনের ভেতরে রাকিব, মকবুল, চেয়ারম্যান, ফারিহা এবং মিরাজ বসে আছে।
রাকিবের মুখে বিজয়ের চরম হাসি। মিরাজ সাহেব, আজকে তো আপনাকে একদম চুপচাপ লাগছে। আপনার ওই বড় বড় ডায়লগগুলো কোথায় গেল? ডায়লগ দেওয়ার সময় তো এখনো আসেনি রাকিব সাহেব, আপনি আগে পেপারের সাইনটা নিয়ে নিন। মকবুল চেয়ারম্যান জলদি করে দলিলটা ফারিহার সামনে এগিয়ে দেন। ফারিহা মিরাজের দিকে তাকায়। মিরাজ মাথা নেড়ে তাকে সাহস দেয়। ফারিহা কাপা কাপা হাতে দলিলের জায়গায় নিজের নামটা সই করে দেয়। আলহামদুলিল্লাহ, জমি এখন আমার। মিরাজ, এবার তোরা ভিখারির মতন রাস্তায় গিয়ে বসে থাক। ফারিহার সাইন শেষ হতেই মিরাজের মুখে এক চিলতে অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠে দাঁড়ায়। জমি তো আপনার হলো চেয়ারম্যান সাহেব, কিন্তু জমিটা বুক করবে কে? মানে কি? আমরাই তো ভোগ করব, হাইওয়ে টাকা আমরা তুলবো। মিরাজ কিছু বলার আগেই সাব রেজিস্ট্রার অফিসের দরজা খুলে ভেতরে ঢোকেন দুর্নীতি দমন কমিশন এর কয়েকজন অফিসার এবং একদল পুলিশ। তাদের সাথে আয়ানও আছে। মিস্টার রাকিব এবং মুকুল হোসেন, আপনারা অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কি? কিসে অ্যারেস্ট? আমরা তো লিগ্যাল কাজ করছি। লিগ্যাল কাজ করেছেন না রাকিব সাহেব, আপনার সরকারি সম্পত্তি জালিয়াতির চেষ্টা করছেন। সরকারি সম্পত্তি মানে? এটা তো ফারিহার জমি। এই যে ওর সই করা দলিল। মিরাজ শান্তভাবে তার পকেট থেকে আরেকটা দলিলের কপি বের করে সাব রেজিস্ট্রারের টেবিলে রাখে। ফারিহার বাবার এই জমিটা আমি আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে সরকারের এতিমখানার নামে সম্পূর্ণ বিনামূল্যে ডোনেট করে দিয়েছি। এই জমি ফারিহার নামে এখন আর নেই। মিরাজ, তুমি জমি ডোনেট করে দিয়েছো? হ্যাঁ ফারিহা, এই জমি নিয়েই তো তোর মামা আর এই লোকগুলো তোকে বারবার কষ্ট দিচ্ছিল, তাই আমি এটা এতিমদের দিয়ে দিয়েছি। এটা হতে পারে না, তুমি মিথ্যা বলছো। মিথ্যাধারী ছাগল, তুই ডার্ক ওয়েবে হ্যাকার হায়ার করার জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ইউজ করেছিস সেগুলোর সব ডকুমেন্ট আমি কাল রাতে সাইবার ক্রাইম ইউনিটে জমা দিয়েছি। তুই ফেসে গেছিস। আর মকবুল সাহেব, আপনার ওই ভুয়া কোম্পানির নামে কোর্টে যে জাল কাগজ জমা দিয়েছিলেন সেটাও আমরা চেক করেছি। চলুন এবার জেলের ভেতরে বসে বসে 100 কোটি টাকার স্বপ্ন দেখবেন। পুলিশ রাকিব আর মকবুল চেয়ারম্যানকে হাতকড়া পরিয়ে টানতে টানতে বাইরে নিয়ে যায়। মকবুল চেয়ারম্যান কাঁদতে কাঁদতে মিরাজের কাছে মাপ চায়, কিন্তু মিরাজ সেদিকে ফিরেও তাকায় না। কোনো মারামারি বা চেঁচামেচি ছাড়াই মিরাজ তার বুদ্ধি দিয়ে এত বড় একটা সমস্যার সমাধান করে ফেলল। মিরাজ, তুমি এত কিছু একা একা কবে করলে? আমি তো একা করিনি, এই যে আয়ান আছে না, ও তো আমার চায়া হয়ে কাজ করে। ভাবি, তুমি কি ভাবছো মিরাজ ভাই তোমাকে না জানিয়ে জমি ডোনেট করেছে? আসলে আমরা অপেক্ষা করছিলাম এই দুর্গত কবে গর্ত থেকে বের হয়। তোমরা সত্যি অসম্ভবকে সম্ভব করতে পারো। এখন একটা কাজ বাকি আছে ফারিহা, চল আমাদের একটা জায়গা যেতে হবে। দুপুর 3টে। গুলশানের সেই বিশাল রাজপ্রাসাদের মতো ইফতিকার আহমেদের বাড়ি, কিন্তু বাড়ির পরিবেশ আজ একদম অন্যরকম। লনে ব্যাংকের কর্মকর্তারা ঘুরঘুর করছেন। সদর দরজায় নিলামের নোটিশ টাঙানো। বড় ছেলে নওশাদের বোকামি আর অবৈধ ঋণের কারণে পুরো ইফতিকার গ্রুপ আজ দেউলিয়া। ইফতিকার আহমেদ মাথা নিচু করে বসার ঘরের সোফায় বসে আছেন। রওশনারা এক কোণে দাঁড়িয়ে কাঁদছেন। নওশাদ ভয়ে 3 দিন আগেই দেশ ছেড়ে পালিয়েছে। ঠিক এই সময় মিরাজ আর ফারিহা বাড়ির ভেতরে প্রবেশ করে। মিরাজ, বাবা আমার, তুই এসেছিস? রওশনারা দৌড়ে এসে মিরাজকে জড়িয়ে ধরেন। মিরাজ তার মায়ের চোখের পানি মুছে দেয়। ইফতিকার আহমেদ মিরাজকে দেখে মাথা নিচু করে ফেলেন। তার চোখে আজ আর কোনো অহংকার নেই, আছে শুধু চরম লজ্জা। আমাকে ক্ষমা করে দিস মিরাজ, আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আমার ওই টাকার পাহাড় আমাকে বাঁচাতে পারলো না। ক্ষমা তো আমি আপনাকে 5 বছর আগেই করে দিয়েছি বাবা। আপনি আমাকে বাসা থেকে বের করেছিলেন বলেই তো আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। কিন্তু আজ তো আমার মাথার ওপর এই ছাদটাও নেই। ব্যাংক এই বাড়িটা নিলামে তুলে দিয়েছে। মিরাজ খুব শান্তভাবে পকেট থেকে একটা নীল রঙের ফাইল বের করে ইফতিকার সাহেবের হাতে দেয়। বাড়িটা নিলামে উঠছিল বাবা, তবে সেটা এখন আর ব্যাংকের নয়। মানে তুই কি বলছিস? বাড়িটা আমি কিনে নিয়েছি বাবা। ইফতিকার আহমেদ অবাক হয়ে ফাইলের কাগজগুলো দেখেন। সেখানে বাড়ির মালিকের জায়গায় মিরাজের নাম নেই।
সেখানে স্পষ্ট করে লেখা ফারিহা তাসনিম। এটা ফারিহার নামে? হ্যাঁ বাবা, 5 বছর আগে যে সাধারণ মেয়েটাকে আপনি এক কাপড়ে এই বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিলেন, আজ সেই বাড়িটা তার, আর তার দয়াতেই আপনার এই বাড়িতে আজীবন থাকতে পারবেন। ইফতিকার আহমেদ ফারিহার দিকে তাকান। ফারিহার চোখে কোনো রাগ বা জিঘাংসা নেই, সে শুধু শান্ত চোখে তার শ্বশুরের দিকে তাকিয়ে আছে। আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, এই বাড়ি আপনারই থাকবে। আমরা শুধু আমাদের আত্মসম্মানটা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলাম। মা ফারিহা, আমাকে তুই ক্ষমা করে দে, আমি তোকে চিন্তা খুব ভুল করেছিলাম মা। ইফতিকার আহমেদ ডুকরে কেঁদে ওঠেন। মিরাজ বাবার কাঁধে হাত রাখে। কোনো নাটকীয় কান্না বা জোর করে জড়িয়ে ধরা নয়, একটা লজিক্যাল আর সম্মানজনক দূরত্বের মাঝেই বাপ ছেলের দীর্ঘদিনের এই দূরত্বের অবসান হয়। আপনি আর মা এই বাড়িতে শান্তিতে থাকবেন। আপনার যে কোনো প্রয়োজনে আমি আছি, কিন্তু আমি আর ফারিহা এখানে থাকবো না। কেন বাবা, তোরা এই বাড়িতে থাকবি না কেন? কারণ আমরা আমাদের নিজেদের বাড়ি বানিয়ে নিয়েছি মা, যেখানে কোনো অহংকার নেই, আছে শুধু শান্তি। মিরাজ আর ফারিহা হাসি মুখে ইফতিকার আহমেদ আর রওশনারার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। তাদের আর কোনো পিছুটান নেই, কোনো শত্রু নেই। সব মেঘ কেটে গিয়ে আজ তাদের আকাশে শুধু মিষ্টি রোদ। বিকেল 5টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই চিরচেনা টিএসসি। স্বপন মামার টং দোকানের বেঞ্চিতে বসে আছে মিরাজ, ফারিহা, আয়ান আর সুমি। সেই 5 বছর আগের মতোই তারা একসাথে আড্ডা দিচ্ছে। দোস্ত, আজ থেকে তোর কোনো টেনশন নাই, সব ভিলেন খতম, এবার শুধু আমরা চিল করব। তুই আবার চিল করবি কি গাধা? সারা দিন তো মানুষের মাথা খাস। আমি তো শুধু তোমার মাথাটাই খেতে চাই সুমি। ও ভাই, তোমাকে তো একটা জিনিস দেওয়ার ছিল। আয়ান হঠাৎ তার পকেট থেকে একটা চিপসের প্যাকেটের ভেতর পাওয়া লাল রঙের ছোট প্লাস্টিকের আংটি বের করে। এটা কি রে? প্লাস্টিকের আংটি দিয়ে তুই কি করবি? শোনো, আমার আসল ডায়মন্ডের রিং কেনার টাকা নেই, এটা দিয়ে কাজ চালাবি কিনা বল, নালে কিন্তু আমি অন্য মেয়ে দেখব। তোর এত বড় সাহস, তুই অন্য মেয়ে দেখবি? সুমি রেগে গিয়ে আয়ানের কান শক্ত করে মলে দেয়। আয়ান ব্যথায় চিৎকার করে ওঠে, কিন্তু পরক্ষণেই সুমি হাসতে হাসতে সেই প্লাস্টিকের আংটিটাই নিজের হাতের আঙুলে পড়ে নেয়। প্লাস্টিকের হলেও এটা আমি কাউকেই দেব না। তুই একটা গাধা, আর আমি সেই গাধার মালিক। আয়ান আর সুমির এই কাণ্ড দেখে মিরাজ আর ফারিহা হো হো করে হেসে ওঠে। টিএসসির এই সাধারণ আড্ডায় যেন পৃথিবীর সব সুখ এসে ধরা দিয়েছে। সন্ধে 7টা, মিরাজের কোটি টাকার গাড়িটা এসে থামে মিরপুরের শেওড়াপাড়ার একটা অন্ধকার গলির মুখে। মিরাজ গাড়ি থেকে নেমে ফারিহার হাত ধরে হাঁটতে শুরু করে। আমরা এখানে কেন এলাম মিরাজ? এটা তো আমাদের সেই পুরনো সাবলেট বাসার গলি। হ্যাঁ, চলো না আরেকবার দেখে আসি। দুজন হাত ধরে সেই পুরনো টিনের চালের বাসাটার সামনে এসে দাঁড়ায়। বাসাটা এখনো আগের মতোই আছে, ভাঙাচোরা, সাধারণ। এখানে এলে আমার সেই অভাবের দিনগুলোর কথা মনে পড়ে যায় মিরাজ। তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো। কষ্ট না পারিয়া, ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। জানিস, আজ আমার এশিয়া মহাদেশে এতগুলো দামি প্রপার্টি আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে দামি জায়গা কোনটা জানিস? কোনটা? এই ছোট ভাঙ্গা ঘরটা, যেখানে একটা ডিম পুড়িয়ে কয়লা বানিয়ে আমরা দুজনে হাসতে হাসতে গিয়েছিলাম। ফারিহা হাসি মুখে মিরাজের বুকে মাথা রাখে। মিরাজ ফারিহার কপালে একটি দীর্ঘ স্নিগ্ধ চুমু এঁকে দেয়। আমি শুধু তোর মিরাজ হয়ে সারা জীবন এই শূন্য থেকে শুরু করতে চাই ফারিহা। তোর হাতটা শুধু আমার হাতে থাক। আমি আর কোনো দিন তোমার হাত ছাড়বো না মিরাজ, কোনো দিন না। পরন্ত সন্ধ্যার নরম আলো আর রাস্তার সোডিয়াম বাতির হলদে আভা তাদের দুজনের উপরে এসে পড়ে। বোঝা যায় এত টাকা, এত ক্ষমতা মিরাজকে বিন্দু পরিমাণ বদলাতে পারেনি। সে এখনও সেই ফারিহার প্রেমিক মিরাজই রয়ে গেছে। আর এভাবেই তাদের অদৃশ্য সাম্রাজ্যের মাঝে ভালোবাসার এক বাস্তব গল্পের সুন্দর সমাপ্তি ঘটে।